গল্প লুকানো অনুরক্তি। লেখনীতে রূপন্তী রহমান। সম্পূর্ণ গল্প। শেষ অংশ। অবনী নিজের মুখে নিজেকে পাগল বলায় দম ফাটা হাসিতে লুটিয়ে পড়ল নাদিয়া। হাসির জন্য কথাই বলতে পারছে না। পেট চেপে আছে। রাগ হলো অবনীর। দুই ভাই বোন পেয়েছেটা কি তাকে। দাঁত কিরমির করতে করতে নাদিয়ার মোবাইল থেকেই মাহফুজকে কল করে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে মাহফুজ। হ্যাঁ নাদু বল। এপাশ থেকে উত্তর করল না অবনী। রাগে শুধু গোজগোজ করছে। মাহফুজও বুঝে গেল কলটা আসলে কে করেছে। মোবাইল কানে ঠেকিয়ে নৈশব্দে হাসতে লাগলো সে। আমি পাগল। আমাকে তোমার পাগল মনে হয়। হাসি থামায় মাহফুজ। অবাক হওয়ার ভান করে বলে, ওমা আমি তোকে পাগল কখন বললাম। তুমি নাদুকে মেসেজে বলনি। মাহফুজ অবাক কণ্ঠে বলে, সেখানে কোথায় তোর নাম নিয়েছি কি। আমি তো শুধু বলেছি পাগলকে দেখে রাখতে। তোর জ্বলছে কেন। পুনরায় কণ্ঠে রসিকতা মিশিয়ে বলে, দেখলি দেখলি পড়ল কথা হাটের মাঝে। যার কথা তার গায়ে বাজে। তুই কি আসলে। ঠাস করে কল কেটে দিল অবনী। এই ছেলের সাথে কথায় পেরে উঠবে না সে, বরং তাকে আরো কথার জালে ফাঁসাবে। প্রচণ্ড ক্ষোভে মোবাইল দেয়ালের দিকে ছুঁড়ে ফেলতে নিলেই খপ করে ধরে ফেলে নাদিয়া। মোবাইল কি তোর বর কিনে দিয়েছে। অবশ্য তোর হবু শ্বশুরমশাইয়ের দেওয়া। রাগে দাঁতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে নাদিয়ার দিকে। তারপর হনহনিয়ে চলে গেল। আজান পড়েছে অনেকক্ষণ। আঁচলের ত্রিকোণ দিয়ে কপালের ঘাম মুছেন আফসানা খানম। বাজখাই গলায় বললেন, অবনী, নাদিয়া, গোসলে গেলি দুজন। আজান পড়েছে কিন্তু। ডাকের সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলো নাদিয়া। অবনী তোমার সাথে না। অবনী আমার সাথে হতে যাবে কেন। আমি তো ছিলাম রান্নাঘরে। আফসানা খানম কথাটা শেষ করার সাথে সাথে নাদিয়া সদর দরজার দিকে তাকায়। দরজা চাপানো হলেও লক খোলা। অসভ্যটা হয়তো ছাদে। আফসানা খানম চিন্তিত গলায় বলেন, এই রোদের মধ্যে ছাদে। তোমার ভাইঝি তো এলিয়েন। বলে সেও গেল ছাদের দিকে। আফসানা খানম এলেন নিজের কক্ষে। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন শহীদুল হক। গোসলে না গিয়ে এই অসময়ে শুয়ে আছো। আজ শুক্রবার নামাজে যাবে না। নাকি শরীর খারাপ তোমার। কপাল থেকে হাত সরান তিনি। একটু বসবে আমার পাশে। বলে তিনিও আধশোয়া হয়ে বসলেন। তোমার কি শরীর ভালো নেই। প্রশ্নটা করে শহীদুল হকের কপালে হাত ছোঁয়ালেন তিনি। কিছু হয়নি আমার। মুখের কথাটুকু শেষ করে আফসানা খানমের একটা হাত নিজের বুকের উপর রাখলেন। আফসানা খানম হাত ছাড়িয়ে নিতে নিতে বললেন, করছোটা কি। মেয়ে দুটো বাসায় আছে তো। হাত ছাড়লেন না তিনি। আরো শক্ত করে চেপে ধরলেন বুকের সাথে। কতগুলো দিন একসাথে পার দিলাম আফসানা। সবটা কেবল কল্পনা মনে হয়। শহীদুল হকের মুখের দিকে তাকালেন তিনি। আসলেই তো। কতগুলো দিন। বছর হিসেব করে তো 32 বছরের সংসার জীবন। দিন হিসাব করলে হাজারের ঘর ছাড়িয়ে লাখের যাবে নিশ্চয়ই। আমার এখনো মনে হয় এই তো সেদিন বিয়ে করে তোমায় আমাদের সেই মাটির ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। এর মাঝে এতগুলো দিন চলে গেল। 32 বছরের সংসার জীবনে তুমি আমি কাছে থেকেছি হাতে গুনা কয়েক বছর। একা হাতে সংসার সামলেছ। ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছ। আমার শয্যাশায়ী আব্বা আম্মার সেবার করেছে। আমায় নিয়ে কোনো অভিযোগ নেই তোমার। এতক্ষণ মনোযোগ দিয়ে শহীদুল হকের কথা শুনলেন তিনি। প্রশস্ত হেসে জবাব দিলেন, না নেই। কেন নেই আফসানা। তুমি কি আমার উপর রাগ, অভিমান করে আছো। শুনেছি অভিমান জমতে জমতে নাকি মানুষ অভিযোগ করতে ভুলে যায়। তোমার ক্ষেত্রেও কি এমন। শহীদুল হকের কর্মঠ হাত দুটো আজলিতে নিলেন আফসানা খানম। কার বিরুদ্ধে অভিযোগ করব। যে মানুষটা আমাদের সুখে কথা চিন্তা করে সব ছেড়ে ছুড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছিল তার বিরুদ্ধে। আমরা ভালো থাকবো বলে যে মানুষটা দিন নেই রাত নেই শুধু পরিশ্রম করেছে তার বিরুদ্ধে। দিন শেষে আমি তো তাও পরিবারের সাথে ছিলাম। ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ঘুমোতে পেরেছি। সে কি পেরেছে। সে তো সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের আবার নিজে রান্না করে খেয়েছে। কখনো কখনো না খেয়ে দিন পার করেছে। সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ করলে স্বয়ং আল্লাহ নারাজ হবে। একটা অভিযোগ আছে। আমি মানুষটাকে কাছে পাইনি। এখনো পাই না। সে এখনো টাকার পিছনে ছুটছে। কিন্তু আমার এখন মানুষটাকে চাই। মানুষটার সঙ্গ চাই। আর কোনো অভিযোগ নেই। না বোধক মাথা নাড়েন তিনি। লম্বা একটা নিঃশ্বাস ফেলেন শহীদুল হক।
আমি আর কোথাও যাচ্ছি না আফসানা। আমি একবারে চলে এসেছি, চমকালেন আফসানা খানুম। বিস্মিত গলায় বললেন, তুমি যে বললে 3 মাসের ছুটিতে এসেছো। বলেছি। দেখলাম কি করো। তখন তাগড়া ছিলাম। সারাদিন কাজ করে টের পেতাম না কিছু। খারাপ লাগাকে দমিয়ে রাখতে পারতাম। কিন্তু এখন পারি না। তোমাদের কথা ভীষণ মনে পড়ে। পরিবারের সাথে সময় কাটাতে মন চায়। তাই চলে এসেছি। ভালো করেছো। এখন উঠে গোসলে যাও। জামায়াতের সময় চলে যাবে। আমি গোসলে গেলে তো আবার চিল্লাচিল্লি করবা। খুপরির মতো ছোট্ট সিঁড়ির ঘরে বসে আছে অবনী। অব্যবহার্য অনেক কিছু এখানে জড়ো করে রাখা। আচমকা কারো হাতের স্পর্শে কেঁপে ওঠে অবনী। পরক্ষণে নাদিয়াকে দেখে বুকে থুথু দেয় সে। এখানে বসে আছিস যে? আজান পড়েছে। চল গোসল করবি। উত্তর করল না সে। চুপচাপ নীরব দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে রাখল। ভাইয়া তোকে আধ পাগল বলেছে বলে কি তোর খারাপ? আরে বকা, ভাইও তো মজা করেছে। তোকে রাগানোর জন্যই বলেছে। অবনীর মাথায় হাত রেখে বলে নাদিয়া, আমার থেকেও তো কত হাজার গুণ সুন্দরী আশেপাশে আছে। ইভেন আমাদের ভার্সিটিতেও কত ভালো ভালো মেয়ে আছে। তারপরও তোরা কেন আমার পিছু পড়লি? অবনীর অসহায় কণ্ঠস্বর। অশান্ত অবনীর মাথায় হাত বুলিয়ে দেয় নাদিয়া। আমার ভাইয়ের মন তো এখানে। আমি আশেপাশে দেখে কি করব? তোরা দুই ভাইবোন কেন বুঝতে পারছিস না? এমনটা সম্ভব নয়। কেন সম্ভব না অবনী? আমার ভাই নেশা করে? নাকি তার মেয়েরই কোনো সমস্যা আছে? বুকে হাত রেখে বলতে পারবি ভাইয়ার জন্য তুই কিছু অনুভব করিস না? তোর চোখও যে ভালোবাসার জানান দেয়। তোর চোখের ভাষা বড্ড সহজ। সহজে পড়ে ফেলা যায়। সহসা নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অবনী। হু হু করে অন্তঃস্থল কেঁদে উঠছে। স্মৃতির মানসপটে ভেসে উঠে 1.5 বছর পূর্বে ঢাকায় আসার আগের দিনের ঘটনা। অবনীর মাথায় তেল দিয়ে দিচ্ছেন ফাতেমা আমিন। খুব যত্ন সহকারে। রশিদের বউ। ও রশিদের বউ। বাড়ি আছনি? হাঁক ছেড়ে ডাকতে ডাকতে উঠোনে হাজির হলেন পাশের বাড়ির মজিদ মিয়ার মা। ফাতেমা আমিন ঘোমটা টানলেন। জি চাচি আছি। মুরগা যে আনছো ওইডার টেহার লাইগা আইসি। বলে বৃদ্ধা ঘরের দরজায় বসলেন। যা তো মা। ব্যাগের সাইড পকেটে দেখবি 400 টাকা আলাদা করে রেখেছি। ওটা নিয়ে আয়। অবনী উঠে ঘরের দিকে গেল। টাকা নিয়ে ফিরে এসে দেখল ফাতেমা আমিনের মুখটা গম্ভীর। টাকাটা উনার হাতে দিয়ে বলেন, মা, ঘরে যা অবনী। দ্বিরুক্তি করল সে। একবার বলাতেই ঘরে চলে গেল। রাতে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে মাত্রই একটু বসল অবনী। রাত পোহালেই অচেনা শহরে পাড়ি জমাবে সে। নতুন জায়গায় যাওয়ার জন্য যেমন উদ্দীপনা কাজ করছে তেমনি বাবা মা ছেড়ে যাবে মন খারাপও হচ্ছে। ফাতেমা আমিন এলেন তার ঘরে। পাশে বসল তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন অনিমেষ। কিছু বলবে মা? ফাতেমা আমিন অবনীর একটা হাত মুঠোয় নিলেন। আগুন আর লোহাকে যদি পাশাপাশি রাখা হয়, তবে আগুনের প্রখর উষ্ণতায় একটা সময় পর লোহা গলতে শুরু করে। কঠিন, মজবুত লোহা চোখের পলকে তরলে পরিণত হয়। তবে সেই গলিত লোহা হাত দিয়ে স্পর্শ করলে কিন্তু হিতে বিপরীত হয়। হাত দগ্ধ হয়। মাংস উঠে আসে। এই কথাগুলোর মানে বুঝল না অবনী। নির্বোধের মতো ফাতেমা আমিনের মুখের দিকে তাকিয়ে রইল সে। কেন কথা বললাম কথাগুলো বুঝিসনি তো? এপাশ ওপাশ মাথা নাড়ে সে। আফসানা আপার ছেলে আছে। আর তুই মেয়ে। বিপরীত বস্তুর দিকে মানুষের আজীবন ঝোঁক থাকে। হয়তো দুজনের মাঝে একটা আকর্ষণের সৃষ্টি হতে পারে। তোর দিক থেকে কিংবা তার দিক থেকে। আবার নাও হতে পারে। আমি শুধু আমার মনের ভয়টা বলছি। ছেলে মানুষ থেকে দূরে দূরে থাকবি মা। কেউ যেন তোর দিকে আঙুল তুলতে না পারে। পড়াশোনা করতে যাচ্ছিস, মন দিয়ে পড়াশোনা করবি। বিকেলে কি এই জন্য তোমার মন খারাপ ছিল? মজিদ চাচার মা তোমায় কিছু বলেছে? সন্তান বড় হলে বাবা মায়ের মান সম্মান সেই সন্তানের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। সন্তান ভালো কাজ করলে সমাজে বাবা মায়ের মাথা উঁচু হয়। সবাই সম্মান করে। আর একটা খারাপ কাজ করলে বাবা মায়ের মাথা নিচু হয়। সমাজে সম্মানের জায়গাটা আর থাকে না। তখন শুধু তোর মজিদ চাচার মানা কথা শোনানোর লোকের অভাব হয় না। তাহলে ফুফুর বাসায় না গিয়ে হলে কিংবা মেসে উঠি। আফসানা আপার সাথে তোর বাপের কেমন সম্পর্ক তা তো জানিস। আপন ভাইবোনের চেয়ে কোনো অংশে কম না। তাদের বাসা থাকা সত্ত্বেও যদি হলে উঠিস তাহলে হয়তো তোর বাবার সাথে সম্পর্কই রাখবে না।
অবনী দুহাতে ঝাপটে ধরে ফাতেমা আমিনকে। টেনশন করো না মা, এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মানের হানি হয়। কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারে। আমি মাহফুজ ভাই থেকে দূরে থাকব। ওয়াদা করবি মা? কেউ যেন আমার দেওয়া শিক্ষার উপর আঙুল তুলতে না পারে। কেউ যেন উঁচু গলায় বলতে না পারে আমার দেওয়া শিক্ষায় ঘাটতি আছে। মায়ের কথাটা কেমন করে যেন মিলে গেল। মায়েদের কি কোনো দৈব শক্তি আছে? না হলে বুঝলো কি করে এমনটা হবে? এদের করা ভবিষ্যৎ বাণী কিভাবে যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। নাদিয়া পিঠে হাত রাখতেই ভাবনার সুতো ছিঁড়ে তার। কিছু বলছিস না কেন অবনী? চট করে নাদিয়াকে ছেড়ে দেয় সে। সিঁড়ির দিকে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে, বাসায় আয়, নামাজের সময় যাচ্ছে। অবনীর অদ্ভুত আচরণে সেকেন্ডের মধ্যে নাদিয়া আহাম্মক বনে গেল। সেও ছুটল অবনীর পিছু পিছু। চোখের পলকে 7টা দিন শেষ। গুনা দিন খুব দ্রুতই চলে যায়। লাস্ট মিটিং শেষ করে সেই যে মাহফুজ ঘুমিয়েছে এখনো উঠেনি। প্রেজেন্টেশন মনমতো হয়নি বলে টানা 2 দিন এটার পিছনে দিয়েছে। না ঘুমিয়েছে না খেয়েছে। মিটিং শেষ করে হোটেল রুমে যে শুয়েছে এখনো ঘুম ভাঙেনি তার। বারবার মোবাইলের রিংটোনে তন্দ্রা হালকা হয়ে এলো তার। তারপরও ঘুমের জন্য চোখ মেলতে পারছে না। নাম্বার না দেখে কল কেটে দিল সে। আবারও রিং হলো। ঘুমের মাঝে বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। কোনো রকম রিসিভ করে কানে ঠেকায় মোবাইল। হ্যালো। ঘুম জড়ানো কণ্ঠ মাহফুজের। কোথায় থাকো তুমি ভাইয়া? 100-র উপরে কল দিলাম। কি বলবি তাড়াতাড়ি বল। ঘুমাবো আমি। মামু অবনীকে গ্রামে নিয়ে গেছে। তো যাক, কয়দিন ঘুরে আসুক বাড়ি থেকে। বেড়ানোর জন্য নিয়ে যায়নি। ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। তন্দ্রা ভাব কেটে গেল মাহফুজের। চট করে উঠে বসে সে। কি বললি? আবার বল। পাত্রপক্ষ আসবে বলে অবনীকে মামু বাড়িতে নিয়ে গেল। রাগে হাত মুঠো করে ফেলে মাহফুজ। তন্দ্রাচ্ছন্ন লাল চোখ রাগে আরো লাল হয়ে গেল। এই মেয়েটা এত অবাধ্য। হাতের কাছে পেলে কানের নিচে দিব কষিয়ে। ওর কোনো দোষ নেই। ও তো জানেও না। মায়ের সাথে বলছিল মামু। তাই আমি শুনেছি। আচ্ছা ফোন রাখো। বলে কল কেটে দিল মাহফুজ। সময় দেখল সে। সন্ধ্যা এখন। বিছানা ছেড়ে নামল সে। দাঁত কিরমির করে আওড়াল। দাদা শ্বশুরের ছেলে। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি বের করছি। আসছি আমি। ঘাড় তোত্তারা মেয়েকেও সোজা করব আর সাথে বাপকেও। ঘরের উপযুক্ত পাত্র চোখে পড়ে না। নিজের প্রয়োজনীয় সবকিছু লাগেজে নিয়ে বের হওয়ার জন্য পা বাড়াতেই বসো তার রুমে এলো। মাহফুজ সাহেব আমরা আজই ঢাকা ব্যাক করছি না। আরো 2 দিন থাকবো সিলেট। 2 দিন থাকার শুনে চমকায় মাহফুজ। তার যাওয়া খুব জরুরি। আবার কি নতুন কোনো প্রজেক্ট এসেছে স্যার? আপনি কোথাও যাচ্ছেন? কুমিল্লা যাব স্যার। আরো 2 দিন থাকবো কেন? আবার নতুন কোনো ডিল? আরে না। লাস্ট প্রজেক্টের প্রেজেন্টেশনের জন্য অনেক কষ্ট করেছেন। ভাবলাম আমার পক্ষ থেকে একটা ট্রিটেই। মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছিলাম। কুমিল্লা কেন যাবেন এই রাতের বেলা? জীবন মরণ সন্ধিক্ষণে আছি স্যার। শ্বশুরমশাই বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি বিয়ে করলেন কবে? বিয়ে করিনি তো। বিয়ে না করলে বউ পেলেন কোথায়? মামুর মেয়েকে হাওলাত করে বউ বানিয়েছি। হাওলাত করা বউকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য শ্বশুরমশাই উঠে পড়ে লেগেছে। আপনি এসব কি বলছেন মাহফুজ সাহেব? সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে ফিরে আপনাকে বুঝিয়ে বলবো স্যার। আপাতত কয়েকদিনের ছুটি লাগবে। সে না হয় দিলাম। কিন্তু তাইলে গেলাম আমি। আমার যাওয়া খুব জরুরি। বাস যখন কুমিল্লা এসে পৌঁছায় তখন ফজরের আজান পড়ছে। বাস থেকে নেমে লম্বা নিঃশ্বাস নেয় মাহফুজ। ভালোয় ভালোয় গন্তব্যে পৌঁছাতে পারলে স্বস্তি। ভোর রাত হওয়ায় স্ট্যান্ডে কোনো সিএনজি নেই। লাগেজ নিয়ে একটা টং দোকানের বেঞ্চে গালে হাত দিয়ে বসে রইল সে। চোখে ঘুম। 10 মিনিট অপেক্ষার পরে একটা সিএনজি আসতেই সেদিকে তাড়াতাড়ি করে গেল সে। চাচা যাবেন? বাবা যেইখানে যাবেন রিজার্ভ যাইতো হইব। এখন প্যাসেঞ্জার নাই। আর ভাড়া লাগবো 700। চাচা আপনারে 700 না 1000 দিব। তারপরও নিয়ে চলেন। 1 সেকেন্ড আমার কাছে 1 বছরের সমান। তৈলে উডেন। যতক্ষণে অবনীদের বাড়ি গিয়ে মাহফুজ পৌঁছায় ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূব আকাশে উকি দিয়েছে রক্তিম সূর্য। গ্রামের বাতাস স্নিগ্ধ, নির্মল। সাত সকালের হিমেল হাওয়া শরীর মন সতেজ করে তোলে।
পাখির কিচিরমিচির শব্দ যেন অন্য এক জগৎ। উঠান ঝাড়ু দিচ্ছিলেন রাফিয়া খাতুন। ব্যাগপত্তর সমেত সাত সকালে মাহফুজকে দেখে চিৎকার করে ওঠেন। উনার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলেন মামুনুর রশিদ এবং ফাতেমা আমিন। মাহফুজকে দেখে যেন তাজ্জব বনে গেলেন জায়গায়। মামুনুর রশিদ অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, মাহফুজ বাবা, তুই এত সকালে? গম্ভীর রাশভারী স্বরে মাহফুজের প্রশ্নের ঝড়। মামু ছেলে হিসেবে কি আমি এতটাই খারাপ যে আমাকে তোমার চোখে পড়ে না? আমাকে মেয়ের জামাই করা যায় না? আকস্মিক প্রস্তাবে হকচকিয়ে গেলেন মামুনুর রশিদ। পরক্ষণে নিছক মজা ভেবে তিনি মাহফুজের কাঁধে হাত রাখেন। একগাল হেসে বলেন, এসব মজা পড়ে হবে। সিলেট থেকে ফিরলি নিশ্চয়ই। তোকে ক্লান্ত দেখাচ্ছে। আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি, চল। মামুনুর রশিদ হাত ধরে টানতেই মাহফুজ নড়ল না। নিশ্চল, অবিচল রইল। আমি কি পাত্র হিসেবে এতটাই অযোগ্য কিংবা ছোট যে আমার দেওয়া প্রস্তাব তোমার কাছে মজা মনে হচ্ছে? মাহফুজের গুরুগম্ভীর কথায় ভড়কে গেলেন তিনি। প্রশ্নের জবাবে কি বলা যায় ইতস্তত করতে লাগলেন। মাহফুজ হপ করে উনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে অনুনয় করে বলে, তোমার মেয়েটাকে আমার অবাধ্য মন ভালোবেসে ফেলেছে মামু। তোমার কাছে হাত জোর করছি। অবনীকে অন্য কোথাও বিয়ে দিয়ে আমায় নিঃস্ব করো না। তিন কবুল বলে সারা জীবনের জন্য গ্রহণ করতে চাই। তুমি এখন বললে এখন। কথা দিচ্ছি তোমার কাছে যেমন রাজকন্যার মতো ছিল আমার কাছেও রাজরানীর মতো থাকবে। অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে উনার বলা উচিত ভেবে পেলেন না তিনি। আকস্মিক কর্মকাণ্ডে উনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বদশূন্যের মতো মাহফুজের মুখের দিকে নিষ্প্রাণ চাহনি নিবন্ধ করে চেয়ে রইলেন অপলক। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে সব শুনলেন ফাতেমা আমিন। মাহফুজের কথা শেষ হতেই আর দাঁড়ালেন না। হনহনিয়ে গেলেন অবনীর কাছে। থমথমে পরিবেশ। দুই পরিবার একত্রে হয়েছে ব্যাপারটা ফয়সালা করার জন্য। অবনীর দুই গালে আঙুলের দাগ স্পষ্ট। ফোলা ফোলা চোখ মুখ। ঠোঁটের কোণ কিঞ্চিত কাটা। রক্ত জমাট বেঁধেছে সেখানে। বিধ্বস্ত চেহারা। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অবনীর দিকে এক পলক তাকিয়ে আফসানা খানম ফাতেমা আমিনকে উদ্দেশ্য করে বলেন, মায়ের অধিকার ফলাচ্ছ তো বেশ ভালোই। ফাতেমা আমিন আগুন ঝরা কণ্ঠে বললেন, যে সন্তান মাকে দেওয়া কথা রাখতে পারে না সেই সন্তানকে যে একেবারে মেরে ফেলেনি এটাই ভাগ্য। চমকায় মাহফুজ। অবনীর দূরে দূরে থাকার রহস্য এতদিনে উদ্ঘাটন করতে পারল সে। আফসানা খানম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফাতেমা আমিন পুনরায় বলেন, আমাকে ওয়াদা করেও প্রেমের সম্পর্কে জড়িয়েছে সে। আমি যে মা, আমাকে দেওয়া ওয়াদার মূল্যটা কোথায় রইল? 1.5 বছর মেয়েটাকে কাছ থেকে দেখছি, কই কখনো তো মনে হলো ছেলেমেয়ে দুটোর মাঝে প্রণয়ের সম্পর্ক আছে। বরং মাহফুজ বাসায় এলে অবনী নিজেকে আড়াল করে নিত। আমি মা, আমি বুঝি কেন সে নিজেকে আড়াল করে নিত। কেন বারবার বলতো বাসা ছেড়ে হোস্টেলে উঠবে। আমি বাসায় থেকেও কিছু টের পেলাম না। অথচ তুমি গ্রামে বসে সব টের পেয়ে গেলে। আর দুজনের মাঝে যদি প্রণয়ের একটা সম্পর্ক থেকেও থাকে তাহলে সমস্যাটা কোথায়? তুমি বা আপত্তি করছো কেন? অবনীকে ছেলের বউ করতে আমি তো রাজি। তুমি জেদ ধরে বসে আছো কেন? আমার ছেলে কি অযোগ্য নাকি শিক্ষাদীক্ষায় কোনো অংশে কম? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ফাতেমা আমিন। আপনার কাছে কোনো সমস্যা নাই হতে পারে আপা। কিন্তু আমাদের মতো গ্রামীণ মানুষের এ যে বিরাট সমস্যা। উঠতে বসতে সমাজের মানুষ বলবে, পড়াশোনার নামে আমরা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে আপনার ছেলের পিছনের। আমার মেয়ের চরিত্র নিয়ে চুলছেরা বিশ্লেষণ হবে প্রতিটা ঘরে ঘরে। বাজারে প্রতিটা দোকানে দোকানে শুধু এসব নিয়ে আলোচনা হবে। বলবে মামুনুর রশিদের মেয়েটার চরিত্র ভালো না। এখানে সম্মান অর্জন করা সহজ হলে সেই সম্মান বজায় রেখে চলা বড় কঠিন। মানুষ পেতে গবেষণা করার জন্য। যেখানে ওদের মাঝে প্রেমের কোনো সম্পর্কই নেই সেখানে তোমার গ্রামবাসীকে কে জানাবে ওদের প্রেমের বিয়ে? প্রেম থাকলে না হয় হতো। ক্যাটোক্যাটে গলায় বললেন আফসানা খানম। এদের আলাদা করে কিছু বলতে হয় না। বললে পুরো কাব্য রচনা করে ফেলে। ফাতেমা আমিনের কথা শুনে ক্ষণকাল নীরব রইলেন আফসানা খানম। তারপর তেরে গেলেন মাহফুজের দিকে। বাপের মতো বলদ হইছে। পছন্দ করিস তুই আমার কাছে বলবি। তোদের মিল করানোর দায়িত্ব আমার। তা না নিজে নিজে পাকনামি করতে এসেছে। দেখ মেয়েটাকে কিভাবে মেরেছে। একবার আমার কাছে মনের কথা বলে দেখতি।
দেখতাম আমার বাসার ভেতর থেকে কে অবনীকে নিয়ে আসে। আহ, আফসানা, ছেলেমেয়েদের সামনে কি সব বলে যাচ্ছ? এই তুমি চুপ থাকো, বলে শহীদুল হককে একেবারে চুপ করিয়ে দিলেন তিনি। রণমূর্তি ধারণ করেছেন তিনি, রাগে গোজগোজ করছেন। কাগজে কলমে শিক্ষিত হয়েও যদি সমাজ কি বলবে, সমাজ কি চোখে দেখবে, এসব নিয়ে পড়ে থাকো, তবে আমার সত্যিই কিছু বলার নেই। তোমার কাছে তোমার ওই সকল সমাজের দাম বেশি হতে পারে, তবে আমার কাছে আমার সন্তানের চাহিদার মূল্য এর থেকেও কয়েক গুণ বেশি। আমার সন্তানের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমি একটু বেশি করি। সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তান আমার কাছে কি চাইল সেটা। সাধ্যের মধ্যে থাকার পরও যদি সমাজের ভয় আমি আমার সন্তানের চাহিদা পূরণ করতে না পারি, তবে নিজেকে মায়ের কাতারে নিজেকে কখনোই ফেলবই না। এতটুকু বলে থামলেন তিনি। বিরতিহীন কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। একনাগাড়ে কথাগুলো বলে গলা শুকিয়ে এসেছে। ফাঁকা ঢুক দিলেন। একটু দম নিয়ে পুনরায় বলেন, প্রিয়জন হারিয়ে আমার সন্তান যদি মৃত্যু সম্ভোগ করে, তোমার সেই সমাজ তাকে সান্ত্বনা দিবে না, বরং তামাশা দেখবে। আমি ছেলেমেয়ে দুটোকে একা হাতে মানুষ করেছি। প্রচুর জ্বালিয়েছে, বিরক্ত করেছে আমায়, কিন্তু কোনোদিন ফুলের টোকাও দেয়নি। অথচ নিজের মেয়েটার দিকে তাকাও তুমি, কিভাবে মেরেছ। আজ তুমি না হয়ে যদি মামুন এই কাজ করত, আমি ছেলেমেয়ে কাউকে তোয়াক্কা করতাম না, ওর গায়ে হাত উঠাতাম। সন্তান মারার বস্তু না, যে ইচ্ছে হলো আর মারলাম। যার সন্তান নেই তাকে একটা বার জিজ্ঞেস করে দেখো, না চাইতে আল্লাহর দরবারে পেয়ে গেছো, তো তাই সন্তান নামক বস্তুটার মূল্য বুঝো না। আমার ছেলেটা ঝুঁকের বসে এসে কি না কি বলল, আর তুমি মেয়ের গায়ে হাত তুললে। হাত কাঁপেনি এত বড় মেয়ে গায়ে হাত তুলতে? প্রশ্নটা করে ফাতেমা আমিনের দিকে সরস চোখে তাকিয়ে রইলেন তিনি। চোখমুখ দিয়ে আগুন বেরুচ্ছে উনার। বেশ উত্তেজিত তিনি। আপনার ছেলেমেয়ে যদি রাস্তা থেকে কাউকে ধরে এনে বলে তাকে বিয়ে করবে, আপনি রাজি হয়ে যাবেন? অবশ্যই না। সে বললে তো আর হবে না। আমি দেখব সে মানুষ হিসেবে কেমন, আমার সন্তানকে আগলে কিংবা সুখী রাখবে কিনা, সম্মান করবে কিনা। কারণ প্রত্যেকটা সম্পর্কে যেমন ভালোবাসা থাকা জরুরি, তেমনি সম্মান আর শ্রদ্ধা থাকাটাও জরুরি। সম্মান আর শ্রদ্ধা না থাকলে সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া যায় না। আর যদি বলো টাকা পয়সার কথা, ওটা একসময় হয়ে যায়। মাহফুজের বাবার সাথে আমার যখন বিয়ে হয়, তখন গ্রামে ওদের 2 কামরা একটা মাটির ঘর ছিল। এক রুম থেকে ফিসফিস করে কথা বললেও অন্য রুমে শোনা যেত। সেই জায়গা থেকে ঢাকা শহরে আমার একটা ফ্ল্যাট হয়েছে। তোমার দুলাভাই 2খানে শেয়ারে জমি কিনেছে। ওসব টাকা পয়সা নিয়ে আমি ভাবি না। বুবু, থামো না। এত উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। সামান্য ব্যাপারটাকে কেন জল ঘোলা করছো? রাগী চোখে মামুনুর রশিদের দিকে তাকালেন তিনি। আমি জল ঘোলা করছি নাকি তোর বউ? মানছি আমার ছেলেটা একটা ভুল করেই ফেলেছে। আমাদের না বলে সরাসরি বিয়ের প্রস্তাবটা তোকেই দিয়েছে। এখানে ভুল তো কিছু নেই। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। তাহলে তোরা কেন মানতে পারছিস না? এতক্ষণ চুপ করে থাকলেও এবার একটু নড়েচড়ে বসেন শহীদুল হক। এতক্ষণ তোমরা মহিলারা অনেক কিছু বললে, শুনলাম তোমাদের কথা। এবার আমি কিছু কথা বলি। মনে করো এই পর্যন্ত যা যা ঘটেছে তার কিছুই ঘটেনি, সবটা স্বাভাবিক। মামুনের কাছে যদি আমি তার মেয়েকে চাই, আমার বিশ্বাস সে আমাকে ফিরাবে না। অবনীর অভিভাবক হিসেবে মামুন ছাড়াও তুমি আছো। আমার দৃষ্টিতে একটা সন্তানের উপর মায়ের অধিকারটা হয়তো একটু বেশিই থাকে। আমার ছেলের পক্ষ থেকে তার আর্জিটা আমি পেশ করছি। বলতে পারো তোমার কাছে একটা আবদার করলাম। তোমার মেয়েটা আমাকে দিবে। ছেলের বউ না, আমি তাকে নিজের মেয়ে করে রাখবো। রাখবে আমার আবদারটা? মামুনুর রশিদ কিছু বলতে নিলে হাত দিয়ে থামিয়ে দেন তিনি। আমি তোমার কাছে মেয়েটাকে চাইনি শালা সাহেব। আমি মেয়েকে চেয়েছি মেয়ের মায়ের কাছে। সে হ্যাঁ বললে হ্যাঁ, প্রয়োজন পড়লে আজই বিয়ে হবে। আর না বললে না। এর বাহিরে আর কেউ কোনো কথা বলবে না। আমি তার সিদ্ধান্তকে সম্মান করব। ফাতেমার উপর ছেড়ে দিলাম সবটা। এতক্ষণের এত রাগারাগি, এত কথা যেন মুহূর্তে নীরব হয়ে গেল। সবাই চাতক পাখির মতো ফাতেমা আমিনের দিকে তাকিয়ে আছে, তার উত্তরটা কি হয় জানার জন্য। মাহফুজ থম মেরে বসে আছে, উত্তরটা কি হয় জানার জন্য। বক্ষস্থলে আলোড়ন সৃষ্টি হচ্ছে তার। ক্ষণে ক্ষণে বাড়ছে হৃদযন্ত্রের লাফানোর গতি। ঘাম দিচ্ছে শরীর। শরীরে রক্ত চলাচলের গতি বেড়েছে।
আজ একটা উত্তরে হয়তো দুজনের পথ চলা শুরু হবে, নয়তো সারা জীবনের দুজনের পথ আলাদা হয়ে যাবে। এটাই হবে দুজনের শেষ দেখা। শেষ দেখা কথাটা ভাবতেই বুকটা কেঁপে উঠল তার। হাত পা ক্ষীণ কাঁপতে লাগলো। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ অবনীর আঘাতে জর্জরিত, বিধ্বস্ত মুখ নেত্রপাত করে সে। এবার যেন অন্তর্দেশ তার হুহু করে কেঁদে উঠল। মিনিট 20 অতিক্রম হওয়ার পর ফাতেমা আমিন জবাব দিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন প্যাচ হচ্ছে কথার প্যাচ। সব রকম প্যাচ থেকে সহজে বের হওয়া গেলেও কথার প্যাচে একবার আটকে গেলে সহজে বের হওয়া যায় না। হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়ে মানুষ। উপস্থিত বুদ্ধি লোপ পায়। কথার পিঠে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। বয়োজ্যেষ্ঠ শহীদুল হক তেমনি নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দ্বারা ফাতেমা আমিনকে কথার জালে আটকেছেন। নিজের কথার জালে কোণঠাসা করেছেন ফাতেমা আমিনকে। শহীদুল হক এমন ভাবে প্রস্তাব রেখেছেন ফাতেমা আমিনকে ভাবতে হচ্ছে, বারবার ভাবতে হচ্ছে। সবার কথা যেমন রাখা যায় না, তেমনি কারো কারো কথা ফেলাও যায় না। মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে তিনি ভেবেই চলেছেন। শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিলেন তিনি। আসলে দুলাভাই আমি মা। আমার সব দিক ভাবতে হয়। মাথায় রাখতে হয় আমার সন্তানকে যেন কেউ খারাপ না বলে। সমাজে যেন একটু মাথা উঁচু করে বাঁচতে পারে। শহীদুল হক কিছু বলতে যাবেন তার আগেই কথায় টান দেন আফসানা খানম। আবার সেই সমাজের কাছে এসে আটকে গেলে সমাজ কি ভাববে, কি বলবে? সমাজকে সাইডে রেখে একবার নিজের সন্তানের সুখের কথা ভাবো। সমাজের কথা চিন্তা করে মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিলে সেখানে মনের মিল হলো না, শান্তি পেল না, শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ালো সম্পর্ক। তখন তোমার এই সমাজই আবার মেয়েটাকে কথা শোনাবে। সমাজ সব সময়ই কথা শোনায়, হোক ভালো বা খারাপ। আফসানা তুমি থামবে। ফাতেমাকে ভাবতে দাও। ও শিক্ষিত মানুষ। কোনটা ভালো আর কোনটা খারাপ ও বুঝে। ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও। তারপর আবারও নীরবতায় ছেয়ে গেল চারপাশ। আফসানা খানম উঠে ছেলের কাছে গেলেন। এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। আমি জানি ফাতেমার উত্তর না হবে। মন খারাপ করিস না বাবা। এক জীবনে সবার সবকিছু পাওয়া হয় না। কিছু কিছু অপূর্ণতা থেকে যায়। ধরে নে এটাই তোর অপূর্ণতা। সবাই তো আর তোর মায়ের মতো সমাজকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে না। অনেকে সন্তানের থেকেও বেশি শোকল্ড সমাজকে দেখে। মাহফুজের রক্তিম চোখ জোড়ায় হাহাকার। প্রিয় মানুষটাকে হারিয়ে ভয়। ব্যাকুল চোখ জোড়া তার অবনীতে নিবন্ধ। কি অদ্ভুত মেয়েটাকে দেখেও আজ তার চোখের তৃষ্ণা মিটছে না। তৃষ্ণা, পিপাসা কেবল বাড়ছে। তবে কি আজই দেখা? বক্ষস্থলে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ফাতেমা আমিন অনিমেষ চোখে মাহফুজকে পরখ করল। ছেলেটার চোখে এক সমুদ্র ভালোবাসা ভাসমান। তারপর তার দৃষ্টি অনুসরণ করে অবনীর দিকে তাকালেন। অবনী নত মস্তকে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়ে দুটো তিনি বারবার দেখলেন। হ্যাঁ বা না কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ক্ষণকাল নিজের মন মস্তিষ্কের সাথে লড়াই করে অবনীর হাতটা শক্ত করে ধরেন। নিরেট গলায় বলেন, তোর সাথে আমার একান্তে কিছু কথা আছে। তোর রুমে চল। টানতে টানতে অবনীকে নিয়ে চলে গেলেন তিনি। আফসানা খানম সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতেই শহীদুল হক আটকে ফেলেন উনাকে। তুমি কোথায় যাচ্ছ? আরে মেয়েটাকে নিয়ে চলে গেল। এখন নিশ্চয়ই ব্রেইন ওয়াশ করবে। যা ইচ্ছে তাই করুক। আমি সিদ্ধান্ত ওর উপর ছেড়ে দিলাম। তার সন্তানকে তার থেকে বেশি ভালো তুমি বাসবে না। চুপচাপ বসো এখানে। মামুনুর রশিদ দাঁড়ালেও তিনি বাধা দেন। তুমিও যাবে না। মনে করো এখানে তোমরা কেউ নেই। শুধু আমি, ফাতেমা আর অবনী ছাড়া। আমি দেখি ফাতেমা কি সিদ্ধান্ত নেয়। মুখে হাত দিয়ে অবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। থেকে থেকে কাঁপছে তার শরীর। মেয়ের কান্নায় বুকটা দুমড়ে মুচড়ে আসছে উনার। ফাতেমা আমিন অবনীর একটা হাত ধরে কোমল স্বরে শুধালেন, আমায় সত্যি করে বল, তোর সাথে মাহফুজের কোনো সম্পর্ক আছে? অশ্রুসিক্ত ঝাপসা চোখে মায়ের দিকে তাকায় অবনী। লালাভ চোখ জোড়া তার ভীষণ জ্বলছে। আচমকাই উনাকে দুহাতে ঝাপটে ধরে অবনী। বুকের মাঝে মুখ লুকিয়ে বলে, আমাকে এখানটায় লুকিয়ে ফেলো মা। যেন কেউ আর খুঁজে না পায়। কেউ যেন ভালোবাসি বলে মানসিকভাবে ফুটবল করে না দিতে পারে। নিজের অনুভূতি, অনুরক্তি লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত মা আমি। আমার অবাধ্য অনুভূতিগুলো যে বাঁধন ছাড়া হয়ে গেছে। আমি আর এর ভার সইতে পারছি না। আমার বুক ভেঙে আসে। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।
আমি আর অভিনয় করতে পারছি না। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি পরাজিত। বিপরীত পাশের লোহা গলার সাথে সাথে যে আগুনও শিথিল হয়ে এসেছে। কমে এসেছে এর উত্তপ্ততা। শান্ত হতে শুরু করেছে বহ্নিশিখা। আমি এক মুহূর্তের জন্য মাহফুজ ভাইকে বুঝতে দেইনি। অনবরত কথাগুলো বলে কাশতে লাগলো অবনী। চোখ জোড়া মুদে আসছে। শরীরও দুর্বলতায় নেতিয়ে পড়ছে। তবে আজ যে চুপ থাকলে চলবে না। মনের কথাগুলো মনে চেপে রাখতে রাখতে মানসিক রোগী হয়ে যাচ্ছে সে। নিজেকে কঠিন থেকে কঠিনতম শক্ত খোলসে আবৃত রাখতে রাখতে হাঁপিয়ে গেছি আমি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি তারপরও মাহফুজ ভাইকে বুঝতে দেইনি আমিও একটু একটু করে তার উপর ফুটবল হয়ে পড়ছি। উনার মুখে ভালোবাসি শুনে, উনার পাগলামি দেখে আমারও বলতে ইচ্ছে করত ভালোবাসি কথাটা। কিন্তু আমি যে আমার মায়ের কাছে ওয়াদাবদ্ধ। আমি আমার মাকে দেওয়া কথা খেলাফ করি কিভাবে? মায়ের দেওয়া শিক্ষার দিকে আঙুল তুলি কিভাবে? আমি এতটাও খারাপ সন্তান না মা। বারবার ফুফুকে বলেছি আমি হোস্টেল চলে যাব। ফুফু দিল না। তাই নিজেকে গুটিয়ে নিয়েছি। নিজের সমস্ত অনুভূতিকে গলা টিপে করেছি হত্যা। আমি চাই না আমার মা আমার উপর নারাজ হোক। আমার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকাক। তোমার ঘৃণা ভরা দৃষ্টি আমি সইতে পারবো না। তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তা মাথা পেতে নিব। তারপরও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমায় ভুল বুঝো না। উনার সাথে আমার প্রেম গঠিত কোনো সম্পর্ক নেই। ভুল বুঝে আমায় বদদোয়া দিও না। মায়ের দোয়া কিংবা বদদোয়া দুটোই তরবারির চেয়ে ধারালো। আল্লাহর দরবারে বলতে দেরি হয় আর কবুল করতে হয় না। মনের চেপে রাখা কথাগুলো বলে মায়ের বুকের সাথে লেপ্টে রইল অবনী। বুকটা কেমন হালকা লাগছে তার। মেয়ের মুখ নিঃসৃত হৃৎপিণ্ড ছেদ করা প্রতিটা কথা শুনে কিংকর্তব্যবিমূঢ় ফাতেমা আমিন হতবিহ্বল হয়ে গেলেন পলকে। বিমূঢ় চোখে চেয়ে রইলেন সামনের দেয়ালে। চোখ ভিজতে লাগলো উনার। হাত দুটো অবনীর পিঠে রেখে বুকের সাথে মিশিয়ে নিলেন আরো। উনার দেওয়া শিক্ষা ভুল না। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন আফসানা খানম। সাথে নাদিয়া। শহীদুল হকের নিষেধ থাকা সত্ত্বেও চলে এসেছেন মা মেয়ের কথা শোনার জন্য। নিজেকে দমিয়ে রাখতে পারেননি। এতক্ষণ দরজার বাইরে থেকে অবনীর বলা প্রতিটা কথা তিনি শুনেছেন। চমকে উঠে অবনী সহ ফাতেমা আমিন। এখনো তোমার ওই সমাজে কথা ভাববে ফাতেমা? যে সন্তান মায়ের দেওয়া আদেশ ওয়াদা পালন করতে গিয়ে নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সেই মায়ের কি উচিত না মেয়েকে তার ভালোবাসা ফিরিয়ে দেওয়া? সেই মা কি পারে না মেয়ের অনুভূতিকে সম্মান করতে? জেদ ধরে থেকো না। মেয়েটাকে একটু বুঝো। মনের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিলে আদৌ সে সুখী হবে? নাদিয়া ফাতেমা আমিনের হাত ধরে অনুরোধের স্বরে বলে, মামি এতটা কঠোর হো না। আমি জানি আমার ভাই অবনীকে ঠিক কতটা চায়। কত শত পাগলামি করে শুধু অবনীকে পাওয়ার জন্য। একটু নরম হও। আজ তোমার হাতে সবকিছু। তোমার বলা একটা হ্যাঁই সুখের একটা সংসার হবে। আর নাই অনেক কিছু বদলে যাবে। অবনীর এলোমেলো চুলগুলো সস্নেহে কানের উল্টো পিঠে গুজে দিলেন তিনি। ঘর্মাক্ত কপালে এঁকে দিলেন সুদীর্ঘ চুম্বন। অবনীর মুখটা হাতের আঁচলে নিয়ে কোমল স্বরে বলেন, মায়ের প্রতি সম্মান রেখে সন্তান যদি তার সমস্ত অনুরক্তি অতি সন্তর্পণে লুকিয়ে রাখতে পারে, অনুভূতিকে গলা টিপে হত্যা করতে পারে, তবে মা কেন পারবে না সন্তানের সেই মৃত অনুভূতিকে পুনরুজ্জীবিত করতে? মায়েরা তো সন্তানের সুখের জন্য সব পারে। জমজমাট আয়োজন অবনীদের বাড়িতে। লাল নীল মরিচবাতিতে আচ্ছাদিত পুরো বাড়ি। ঝলমল করছে। 15 দিনের মধ্যে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে। সবকিছু এত দ্রুত হচ্ছে যে কেউ দুদণ্ড বিশ্রাম নেওয়ার ফুরসত পাচ্ছে না। এদিকে গেলে ওদিক হচ্ছে না। ওদিকে গেলে এদিকের কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সবাই একেবারে মহাব্যস্ত। সবাই চেয়েছিল ঝামেলা না করে মোটামুটি ঘরোয়া আয়োজনে পবিত্র কাজটা সেরে ফেলতে। তবে বাধা হয়ে দাঁড়ান আফসানা খানম। কাঠ কাঠ গলায় বলেছিলেন, আমি চুরি করতে এসেছি যে ঘরোয়াভাবে কাজ সারব। আমার একমাত্র ছেলের বিয়ে। বিরাট আয়োজন হবে। ছেলের বউকে সাজিয়ে সবার সামনে দিয়ে নিয়ে যাব। আর কথা বাড়ায়নি কেউ। প্রথমেই যে রণমূর্তি ধারণ করেছিলেন কেউ আর কিছু বলার সাহসী পায়নি। সবাই যখন বিয়ে নিয়ে আলোচনায় মত্ত তখন গুটি গুটি পায়ে অবনীর কাছে এসেছিল মাহফুজ। অবনী তখনও কাঁদছিল। অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে পাওয়ার খুশিতে। মনের সুপ্ত কল্পনা বাস্তবে রূপ নেওয়ার আনন্দে। মাহফুজ মিনিট কয়েক অবনীকে পর্যবেক্ষণ করে।
তারপর আচমকাই বলে উঠে, কাঁদতে থাক, একেবারে জীবনের সাথে জড়িয়ে নিচ্ছি, হাজার বাধা বিপত্তি এলেও ছাড়ব না, আমিও দেখব নিজেকে ঠিক কতটা শক্ত খোলসে আবৃত করেছিস, আমার খুব কাছে রেখে শোধ তুলব আমি, সমস্ত প্রেম লুকিয়ে রাখার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, এমনি এমনি ছেড়ে দিব, এত ভালো মানুষ নই আমি, আমি সুদে আসলে সব ফিরিয়ে দিব। আকস্মিক মাহফুজের গলার স্বর পেয়ে চমকে উঠে অবনী, চোখের মুছে বকার মতো তাকিয়ে থাকে। সেদিনের পর 15টা দিন গত হলেও মাহফুজ একটা বার তাকে কল করেনি, তার সাথে একটু কথা বলার ইচ্ছে পোষণ করেনি। অবনী বুঝে গেছে মানুষটার অভিমানের মাত্রা প্রখর, ভালোবাসাটা যেমন গভীর তেমনি অভিমানও গভীর। মেহেদি রাঙা হাতের দিকে তাকিয়ে বিগত দিনগুলোর কথা ভাবতে থাকে অবনী। হাতে মধ্যেখানে নকশা করে মাহফুজের নামটা লেখা, গাঢ় রং হয়েছে। সেই নামটার দিকে তাকিয়ে রইল অপলক, অনিমেষ। শুনেছে মেহেদির রং গাঢ় হলে নাকি স্বামী বেশি ভালোবাসে, কথাটা ভাবতেই লজ্জায় আর্স্ট হয় সে। মেহেদি রাঙা দুহাতে মুখ ঢেকে ফেলে, কারো পায়ের আওয়াজ পেয়ে স্বাভাবিক হয় অবনী। কাঁচা হলদে রঙের শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিল ভালো করে। ব্যস্ত পায়ে ফাতেমা আমিন এসে উপস্থিত হয় সেখানে। চল মা, বেলা বাড়ছে, এক্ষুনি গোসল করাতে হবে, সবাই উঠোনে অপেক্ষা করছে। অবনী মায়ের দিকে তাকায়, কাতর ব্যাকুল চোখে। এই মানুষটাই রাজি ছিলেন না, আর আজ মানুষটাই কত খুশি, সন্তানের সুখের কথা ভেবে। হয়তো সব মায়েরা বোধ চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। তাকিয়ে রইলি কেন, চল। অবনী ধীর পায়ে বাইরে এলো। উঠোনের মাঝে গোল করে কলস রাখা, সবাই অপেক্ষা করছে। অবনীর দুগালে হলুদের প্রলেপ, মেয়েদের হয়তো এই রূপে একটু বেশি মায়াবী লাগে। ফাতেমা আমিন অতি সন্তর্পণে চোখের পানি আড়াল করে ফেলেন। অবনীর মাথায় পানি ঢালছে, চুলের গোড়া চুইয়ে চোখ মুখ ভিজিয়ে দিল সেই পানি। নাকের ডগা হতে টপ টপ করে পানি ঝরছে। আবেশে চোখ বন্ধ করে ফেলে সে। চোখ বন্ধ করতেই মাহফুজের মুখটা ভেসে উঠল। এই মানুষটার পাগলামির জন্য আজকের এই দিনের মুখ সে দেখতে পেল। আর কয়েক সেকেন্ড পরে সে কেবল এই পাগলাটে মানুষটার, এই মানুষটার অতি নিকটে যাওয়ার জন্য আর ভয় পেতে হবে না। পার্লার থেকে ফিরেছে অবনী, বরযাত্রী এখনো আসেনি। অন্যান্য মেহমানরা আসছে, খাচ্ছে, কেউ চলে যাচ্ছে, কেউ কেউ অবনীর পাশে এটা ওটা জিজ্ঞেস করছে। ফাতেমা আমিন এলেন অবনীর কাছে, মেয়ের পাশে বসে মুখটার দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে উনার চোখ ভিজতে লাগলো। চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করেও পারলেন না, বাঁধ মানল না। মনটা হুহু করে কেঁদে উঠল। সেই কান্না প্রকাশিত হলো চোখ দিয়ে। অবনীরও দুই চোখ ঝাপসা হয়ে এলো। ফাতেমা আমিন অবনীর কনিষ্ঠ আঙুলে হালকা কামড় দিলেন। কপালে সুদীর্ঘ চুমু এঁকে ক্রন্দনরত কণ্ঠে বলেন, কারো নজর যেন না লাগে। স্বামী সোহাগী হও মা, পৃথিবীর সমস্ত সুখ তোমার কপালে জুটুক। পরিবারটাকে আপন করে নিও। যারা তোমায় ভালোবাসে তাদের ভালোবাসতে কখনো কার্পণ্য করো না। মা দোয়া করে সব সময়, মায়ের দোয়া সব সময় তোমার সাথে থাকবে। অবনী নিজের আবেগ ধরে রাখতে পারল না, আঁকড়ে ধরে মাকে। ফাতেমা আমিনও মেয়ের সাথে পাল্লা দিয়ে কাঁদছেন। এভাবে কাঁদে না, মেকআপ নষ্ট হয়ে যাবে। অবনী নাক টেনে জবাব দেয়, উঠবে না, ওয়াটার প্রুফ। অবনীর কথায় হেসে উঠলেন তিনিও। ছোট্ট আবিদ পাঞ্জাবি গায়ে গুটি গুটি পায়ে এসে উপস্থিত হয় সেখানে। বধূ বেশে থাকা অবনীর এক পলক তাকিয়ে ফাতেমা আমিনের আঁচল টেনে ধরে। কি বাবা, হাত বাড়ায় কোলে নেওয়ার জন্য। কোলে তুলে নেন তিনি। আবিদ বাদে বাদে অবনী দেখছে। আবিদকে এমন করতে দেখে ফাতেমা আমিন বলেন, এটা অবন্ত। অবনীর নাম নিতেই বেশ সূক্ষ্ম চোখে পরখ করতে লাগে সে। পরক্ষণে নাক সিটকে অন্য দিকে তাকায়। ছোট্ট আবিদের ভাবখানা এমন যে মা মিথ্যে বলছে, এটা অবন হতেই পারে না। ব্যাপারটা বুঝতে পেরে অবনী হাত বাড়ায়। আবিদ এমন ভাবে উপেক্ষা করল যেন জীবনেও তাকে দেখেনি, চিনে না সে। অবনী কাঁদো কাঁদো গলায় বলল, উনি কি আমায় এতটাই বাজে সাজিয়ে দিয়েছেন যে আমার ভাইও আমায় চিনতে পারছে না? পরিচিত কণ্ঠ শুনে চোখ বড় বড় করে তাকায় আবিদ। অবিশ্বাস্য কণ্ঠে জানতে চায়, অবন? ফাতেমা আমিন মাথা নেড়ে সায় জানান। ডাক পড়তেই আবিদকে কোলে নিয়ে বাইরের দিকে পা বাড়ান ফাতেমা আমিন। এখানে ওকে রেখে গেলে অবনীকে বিরক্ত করবে ও। দরজার কাছাকাছি যেতেই মুখোমুখি হন রাফিয়া খাতুনের। যেন হন্তদন্ত হয়ে কোথা থেকে ছুটে এসেছেন। কপালে বিন্দু বিন্দু ঘাম।
দরজায় এসে আঁচলের কোণ দিয়ে তা মুছে নিলেন তিনি। সকাল থেকে তোমার খোঁজ নেই। কোথায় থাকো রাফিয়াবু? মেয়ের যে বিয়ে সে কথা ভুলে গেলে? তিনি মলিন হাসলেন। ভারাক্রান্ত মুখে বলেন, ভুলি নাই। তাড়াতাড়ি বাইরে এসো। এখনই ওরা চলে আসবে। কাজের চাপ বাড়বে। তুমি যাও, আমি আইতাছি। ফাতেমা আমিন আর দাঁড়ালেন না। দরকার ভেবে দ্রুত পায়ে প্রস্থান করলেন। রাফিয়া খাতুন অবনীর কাছে এসে বসলেন। তোমার হাতটা দেও মা। বাধ্য মেয়ের মতো হাতটা বাড়ায় অবনী। তিনি আঁচল কোণে বেঁধে রাখা ছোট্ট একটা বক্স বের করেন। অবনীর হাতে দিয়ে বলেন, গরির মানুষের তে বেশি কিছু দেউনের সমর্থ নাই। কাইল দেউনের কথা আছিল, কিন্তু দেয় নাই। তাই আইজ সকাল সকাল দোকানে গিয়া হাজির হয়েছি। অবনী জানতে চায়, কি এটা? খুইল্লা দেহ। অবনী বক্স খুলে দেখে রূপার চেইন, সাথে সুন্দর একটা লকেট। একগাল হেসে সে বলে, সুন্দর তো। অন্য সময় হইলে তোমারে কইতাম এইডা গলায় দিতে, কিন্তু এখন কমু না। তোমার শাশুড়ি তো স্বর্ণ লইয়া আইব, এইডা গলায় দিলে সুন্দর লাগতো না। অবনী চেইনটা উনার হাতে দিয়ে বলে, পরিয়ে দাও। না না, এখন পইর না। পরে এখন এইডা সুন্দর লাগতো না। উনার হাতে জোর চেইন দিয়ে বলেন, এখানে দামি কম দামি কিংবা সুন্দর অসুন্দরের কথা না। সুন্দর না লাগুক, তারপরও আমি পরব। কেননা চেইনে একজনের খাঁটি ভালোবাসা, আদর, স্নেহ মিশে। এগুলো উপেক্ষা করার সাধ্য আমার নেই। তার চেয়ে ভালো তুমি এটা পরিয়ে দাও। কেউ অসুন্দর বললে বলবো, এখানে মূল্যের চেয়ে ভালোবাসা বেশি আছে। পান খাওয়া লাল ঠোঁটগুলো প্রসারিত হলো উনার। চোখ হয় ঝাপসা। ঝাপসা চোখে অবনীর গলায় চেইনটা পরিয়ে দিলেন তিনি। পরক্ষণে আবারও একটা বক্স বের করেন। সেখানে একটা আংটি। এইডা জামাই বাবার লাইগা। পছন্দ করব। আংটিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে অবনী, আলবাত করবে। যদিও তোমার জামাই বাবা এসব হাতে দেয় না, তারপরও বলবো সবার গুলো ফেলে রেখে হলেও যেন এটা পরে। কারণ এটায় ভালোবাসার পরিমাণটা একটু না অনেকটা বেশি। বরযাত্রী চলে এসেছে। বর দেখার অনেকে গেইটের কাছে গেছে, আবার অনেকে অবনীর কাছে রয়ে গেছে। মানুষজন একটু কমতেই দুজন অবনীর কাছে জানতে চায়, তুই তো ওদের বাসায় থেকেই পড়াশোনা করিস। তোদের কি প্রেমের বিয়ে? তোদের কি আগে থেকেই প্রেম ছিল? ভড়কে গেল অবনী। প্রশ্নটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। কিছু বলতে যাবে তার আগেই গয়নার বাক্স হাতে উপস্থিত হন আফসানা খানম। আফসানা খানমকে দেখে চুপ হয়ে যায় সবাই। অবনীর গলায় হাত দিয়ে রূপোর চেইন চোখে পড়ে উনার। কে দিল এটা? রাফিয়া ফুফু। খুলবো? থাকুক। তিনি আর কিছু বললেন না। গয়নার বাক্স খুলে এক এক করে গয়নাগুলো অবনীকে পরিয়ে দিতে দিতে তিনি ওই দুজনের প্রশ্নটার জবাব দিলেন। ওদের বিয়ে ঠিক করে হয়েছে আরো আগে। মেয়ে বড় হতেই ভাবলাম নিজের কাছে নিয়ে একটু কাজটাজ শিখাই। এখানকার মেয়েরা তো আবার কাজ টাজ জানে না। সংসারের কাজ শিখতেই পায়ে শিকল পরিয়ে দিলাম। কি দরকার আর উড়াউড়ির? এখন সংসার করার বয়স। কথাটায় যেন বেশ মজা পেলেন দুজন, যা উনাদের চোখে মুখে ফুটে উঠেছে। আরও একটু সাহস করে বলেন, তা যা বলেছেন। মেয়েদের এত পড়াশোনা আমার পছন্দ না। এতে পড়ে কি হবে? শুধু টাকা পয়সা নষ্ট। আফসানা খানম অবনীর তাকিয়ে বলেন, আমারও পছন্দ না। আমি তো বলেছি আর পড়াবো না। এত পড়ে কি হবে? অবনী ভ্রু উঁচিয়ে আফসানা খানমের অভিনয় দেখতে লাগলো। আপনি অবনীর শাশুড়ি? হুম। গয়নাগুলো কি সব সোনার? উনি স্বাভাবিক গলায় জবাব দেন, না তো। এত গয়না কিনার টাকা কি আমার আছে? সব ইমিটেশন। তখনই নাক ডলতে ডলতে এসে উপস্থিত হয় নাদিয়া। চোখ দুইটা লাল। ভালোবাসা উপেক্ষা করা কি তোদের বংশগত রোগ নাকি? তোর ভাইকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালাম, অমনি নাকে মুখে খামুচি দিল। সাজ তো নষ্ট হলোই, জ্বলছে খুব। এই ছেলেরে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা হয়ে যাবে। অবনী জবাব দেয়, আগুনে হাত দিলে এমনই হবে। বিয়ে পড়ানো শেষ দুইজনের। আজ থেকে আইনত ও শরীয়ত মোতাবেক মাহফুজের স্ত্রী অবনী। যাকে পাওয়ার জন্য এত পাগলামি, অবশেষে সেই মানুষটাকে নিজের করে পেল সে। কি অদ্ভুত সুখ আর শান্তি মনের মাঝে বিরাজ করছে তা কেবল মাহফুজই জানে। দুজনের মধ্যকার পর্দা সরানো হলো। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। এবার আয়নায় মুখ দেখার পালা। দুজনকে আয়নায় তাকাতে বলে সবাই। তারপর মাহফুজকে প্রশ্ন করা হলো, আয়নায় কি দেখো? সদ্য কবুল বলে গ্রহণ করা মেয়েটার দিকে তাকিয়ে রইল মাহফুজ অনিমেষ চোখে।
মেয়েটার দিকে আজীবন তাকিয়ে থাকলেও ক্লান্তি আসবে না। ক্ষণকাল বাদে থমথমে মুখে মাহফুজ জবাব দেয়, এক কঠিন মানবীকে, যার হৃদয়ে পাথরের প্রলেপ দেওয়া, যার মন শক্ত খোলসে আবৃত, যার ভেতর এবং বাহির পুরোটাই কঠিন। মাহফুজের কাঁধে চাপড় মারে সাইফুল। আরে বেটা বল যে, আকাশের চাঁদ দেখি। এসব পরেও বলতে পারবি? এক পলক সাইফুলের দিকে তাকায় মাহফুজ। পুনরায় দৃষ্টি নিবন্ধ করে আয়নায়। অবশ্যই সে চাঁদ। আমার আকাশের ব্যক্তিগত চাঁদ। তবে চাঁদ থাকে স্নিগ্ধ, কোমল। আর আমার চাঁদ কঠিন। সহজে তার মন গলে না। কারো আহাজারিতে হৃদয় নরম হয় না। স্নিগ্ধ আলো ছড়ানোর বদলে সে কেবল পোড়ায়। অদৃশ্যভাবে দগ্ধ করে হৃদয়। এবার বিদায় নেবার পালা অবনীর। পরিচিত স্থানে নতুন ভাবে, নতুন রূপে পদার্পণ করবে সে। পরিচয় বদলে গেছে তার। মেয়ে থেকে হয়েছে বউ। হয়েছে কারো ঘরের রানী, মনের রানী। একটা সংসারের সম্মান সে। একটা সংসার সামলানোর দায়িত্ব পড়বে কাঁধে। কবুল বলার সাথে সাথে জীবন বদলে যায়। জীবনের মানে পরিবর্তন হয়ে যায়। ঠিকানা পরিবর্তন হয়। সূচনা হয় এক নতুন অধ্যায়ের। ওই একটা শব্দের জন্য আমূল পরিবর্তন ঘটে জীবন নামক মহাকাব্যের। মামুনুর রশিদ অবনীকে শহীদুল হকের হাতে তুলে দিতেই অবনী দুহাতে গলা আঁকড়ে ধরে বুকে মাথা রাখে উনার। পরপর হেঁচকি দিয়েই যাচ্ছে সে। মুখ দিয়ে কোনো শব্দ বার করতে পারছে না। তিনি মেয়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ের কান্নার মৃদু নিনাদ, হেঁচকির কম্পনে নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারলেন না। কঠিন থেকে কঠিন মানুষেরও মেয়ের বিদায় বেলা বুক ভারী হয়। চোখ হয়ে উঠে অবাধ্য। আড়াল করে রাখা চোখের পানিপাতা ঠেলে বেরিয়ে আসতে চায়। মেয়ে হয়ে জন্মাতে নেই। মেয়েরা পর হয়ে যায়। ওরা বাবার বুকটা খালি করে অন্য একটা ঘরকে আলোকিত করে। আরেকটা ঘরকে করে পূর্ণ। একটা বাবার সম্পদ তার সন্তান। আর সেই সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে বাবারা নিঃস্ব হয়ে যায়। এত কষ্ট হবে জানলে কখনো চাইতাম না আমার অবনী বড় হোক। দুই ঝুটি করে তিরিং বিরিং করে হাঁটা আমার সেই ছোট্ট অবনী ভালো ছিল। সন্ধ্যার পর কথার ফুল ঝুড়ি নিয়ে বসা আমার সেই অবনী আজ অন্যের ঘরে চলে যাচ্ছে। যখন তখন বায়না করা অবনী কেন বড় হলো? বাবার বুকটা খালি করার জন্য। মেয়েরা তাড়াতাড়ি বড় কেন হয়ে যায়? মামুনুর রশিদও কান্নার জন্য কথা বলতে পারলেন না। নৈশব্দে উনার গাল গড়িয়ে ঝরছে অশ্রু। অবনী বাবার বুকের সাথে লেপ্টে রইল। সে তো এর আগেও একই বাসায় গিয়েছে। মা বাবা ছাড়া থেকেছে। তবে আজ যে বেশি কষ্ট হচ্ছে। কেন? বিয়ে হয়েছে বলে। অবনীকে ছাড়িয়ে সস্নেহে চোখের পানি মুছে দিলেন তিনি। নিজেকে সামলে বলেন, মেয়েরা কাঁদলে যে বাবার কষ্ট হয় মা। বাবার বুক ভেঙে আসে। কথাটা বলতে দেরি পুনরায় উনার বুকে অবনীর ঝাঁপিয়ে পড়তে দেরি না। কান্নার গতি বেড়েছে তার। আমি কোথাও যাব না বাবা। ওদের চলে যেতে বলো। ছেলেমানুষি কথায় ভেজা চোখে হেসে উঠলেন মামুনুর রশিদ। হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে অবনীর কান্না দেখছে মাহফুজ। দেরি হচ্ছে মা। ঢাকা পৌঁছাতে আবার রাত হয়ে যাবে। মামুনুর রশিদের বুক থেকে মাথা তুলে অবনী এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে। কিন্তু দেখা মিলে না। ভাঙা গলায় জানতে চায়, মা, ফাতেমা তুমি এখানে? অবনী তোমায় খুঁজছে। ফাতেমা আমিনের চোখ দুইটা লাল। চোখের কোণে লেপ্টে থাকা পানি। আমার মেয়েটাকে আপনার হাত তুলে দিলাম আপা। ছোট মানুষ তো কোনো ভুল করলে একটু সামলে নিয়েন। তুমি ওখানে যাবে না। সাহস হচ্ছে না। আচ্ছা তোমরা এমন কেন করছো? অবনী কি এর আগে আমাদের বাসায় যায়নি? তখন তো আর আপনাদের বাড়ির বউ ছিল না। আচ্ছা হয়েছে। এখন চলো। মেয়েটা তোমার অপেক্ষা করছে। বলে টানতে টানতে জনসম্মুখে এসে উপস্থিত হন তিনি। ভারী শাড়ি সামলে ফাতেমা আমিনের সামনে এসে দাঁড়ায় অবনী। আগের মতো সাজটা আর তার নেই। কিঞ্চিত এলোমেলো হয়েছে। ফাতেমা আমিন মলিন স্বরে বলেন, পার্লারের মহিলা নিশ্চয়ই ভালো প্রোডাক্ট দিয়ে সাজায়। কালো লাগছে। নতুন বউ দেখতে আসলে বলবে কালো। ঠোঁট কামড়ে কান্না নিবারণের চেষ্টা চালিয়েও পারে না। ফাতেমা আমিনকে জড়িয়ে ধরে শব্দযোগে কাঁদতে লাগে। রাফিয়া খাতুন আবিদকে কোলে নিয়ে এলে হাত বাড়ায় অবনী। কোনো ভনিতা ছাড়াই অবনীর কোলে চলে গেল। মিশে রইল অবনীর বুকের সাথে। অবনকে মনে পড়বে। মাথা তুলে তাকায় সে একবার। তারপর আবারও মিশে রয় বুকে। রক্তের টান হতে একেই বলে। অবনীদের গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়িতে অবনী, মাহফুজ, নাদিয়া আর ড্রাইভার। গাড়ি চোখের আড়াল হতেই মামুনুর রশিদ শহীদুল হকের হাতটা ধরেন।
পুনরায় বলেন, দুলাভাই আমার মেয়েটাকে আপনার আমানতে দিলাম। আর কিছু বলবো না। তিনি কিছু বলেন না। মামুনুর রশিদের কাঁধে রেখে কেবল নীরবে সান্ত্বনা দেন। অবনী যাওয়ার পরপরই আরও কান্নায় ভেঙে পড়েন ফাতেমা আমিন। তোমরা যদি ছোটদের মতো ব্যবহার করো তাহলে হয়। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবে না। আমাদেরও তো যেতে হবে। বিদায় নিয়ে আসার পথে দুজন বয়োজ্যেষ্ঠ নারীর কথা শুনে পা থেমে যায় আফসানা খানমের। মা কি পোলার বিয়া খাইতে আসে? কোন দিনকাল আইল রে? বয়সের দিকে তাকিয়ে জবাব দিতে ইচ্ছে করল না উনার। পা চালিয়ে সামনে এগিয়ে গেলেন। কি ভেবে আবারও তাদের সম্মুখে এসে দাঁড়ান। ছেলেরে পেটে ধরলাম, বড় করলাম। আজ ছেলে নতুন জীবন শুরু করবে আর আমি মা হয়ে দেখব না। আগের কালের নিয়ম নীতি নিয়ে আমি বসে থাকব না। সন্তানের জীবনের প্রতিটা ধাপ আমি মা হয়ে উপভোগ করতে চাই। হকচকিয়ে গেলেন তারা। আফসানা খানম যে কথাটা শুনে ফেলবে এটা তাদের ধারণাতীত ছিল। গাড়ি চলছে আপনগতিতে। কাঁচা রাস্তা ছেড়ে মেইন রোডে গাড়ি উঠলেও অবনীর কান্না এখনো থামেনি। ফোপাচ্ছে সে। বিরক্তি ভরা চাহনি নিক্ষেপ করে মাহফুজ। ক্যাটোক্যাটে স্বরে নাদিয়াকে উদ্দেশ্য করে বলে, এ আমাদের বাসায় আর থাকেনি। প্রথমবার যাচ্ছে। এখানে কান্নার কি হলো? এমন ভাবে কাঁদছে যেন আমরা নিয়ে ওকে পাচার করে দিব। না হয় মেরে মাটি চাপা দিব। একে থামতে বল। সেই কখন থেকে কাঁদছে। চোখের পানি কি শেষ হয় না? তোমাদের মাঝে আমায় টানছো কেন? তুমি নিজেই বলো। নাদিয়ার কথাকে সেভাবে পাত্তা দিল না কেউ। অবনী নাক টেনে জবাব দেয়, তখনকার যাওয়া আর এখনকার যাওয়ার মাঝে অনেক পার্থক্য। তখন কোনো পার্থক্য নেই। আমার মাথায় সিংহ গজায়নি। আর পিঠে ডানাও হয়নি। পার্থক্য শুধু আগে ছিলি মায়ের ভাইজি হয়। যেটা ছিল অস্থায়ী। আর থাকবি মায়ের পুত্রবধূ হয়। যা স্থায়ী। আগে ঘুমাতি নাদিয়ার সাথে। তারপর একটু ধীর গলায় বলে, এখন ঘুমাবি আমার সাথে আমার রুমে। আমার বুক সম্পূর্ণ করে না কথা। মনোযোগ দেয় ছুটে চলা রাস্তায়। শেষের কথা শুনে হতবিহ্বল অবনী। অপ্রস্তুত হলো ভীষণ। কান্না আপনা আপনি বন্ধ হয়ে গেছে তার। আর চোখে নাদিয়া আর ড্রিভারের দিকে তাকায় সে। তারা কি শুনেছে? শুনলে কি ভাববে? অভিমানে কোথায় কি বলতে হয় সব বিবেক বুদ্ধি লোপ পেয়েছে লোকটার। দূরত্ব বাড়িয়ে জানালা ঘেঁষে বসে সে। দুজনের মাঝে এক হাত সমান দূরত্ব। বিয়ের পর বরেরা বউকে বুকে জড়িয়ে নেয়। এটা ওটা বলে সান্ত্বনা দেয়। যেন কান্না না করে। অথচ তাকে পাগল পাগল হয়ে বিয়ে করা ছেলেটা তার সাথে ঝগড়া করছে। তাকে অপ্রস্তুত করছে। চোখ মুখ কালো করে সেও দৃষ্টি নিবন্ধ করে বাইরে। ফুলের সুবাসে মম করছে কক্ষ। ফুল সজ্জিত খাটের মধ্যিখানে জড়সড় হয়ে বসে আছে অবনী। এখানে আসার পর সব নিয়মকানুন পালন করে নাদিয়া তাকে এই রুমে বসিয়ে দিয়ে গেছে ঘন্টা হতে চলল। পরিচিত বাসা, পরিচিত ঘর, আর পরিচিত মানুষ। তারপরও বুকের ভেতরে এক নতুন অনুভূতির সূচনা হচ্ছে অবনীর। এর আগেও এই কক্ষে অবনী এসেছে। তবে এখানকার অনুভূতি আর তখনকার অনুভূতির মাঝে আকাশ পাতাল তফাত। একটু ভালো লাগা, একটু ভয় আর একটু জোরতা, সব মিলিয়ে মিশ্র অনুভূতি। পুরো কক্ষে নজর বুলায় সে। আজ থেকে মানুষটার পাশাপাশি এই কক্ষের মালিক সে নিজেও। খট শব্দে নড়েচড়ে বসে সে। মাহফুজ এসেছে। থমথমে, গম্ভীর মুখ। অবনী আর চোখে একবার তাকিয়ে তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নেয়। মাহফুজ গায়ের পাঞ্জাবিটা খুলে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইদানিং গরম পড়েছে ভীষণ। মাহফুজের ওয়াশরুমে যাওয়া দেখে অবনীরও ইচ্ছে সব ছেড়ে ছুড়ে সারারাত ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকতে। এত ভারী সাজে তার অস্বস্তি হচ্ছে। মিনিট 20 বাদে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো মাহফুজ। ওয়ার্ড্রব খুলে ছোট্ট একটা বক্স খুলে অবনীর সামনে রাখে। তারপর কি মনে করে আবার খুলে রাখে সে বক্সটা। ছোট্ট একটা পাথরের আংটি। অবনী হাত বাড়ানোর আগেই প্রস্থান করে মাহফুজ। রুমের সাথে লাগোয়া ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। মিনিটের পর মিনিট। মাহফুজের এমন অদ্ভুত আচরণে অবনী হতচকিত। কি করবে বুঝে উঠতে পারল না। সারাদিনের ক্লান্তি, গরম, না খাওয়া, ঘুম একসাথে জড়ো হয়েছে। তারপরও এই ভারী সাজ আর ভারী কাপড় নিয়ে বসে রইল সে। সেও এভাবেই থাকবে। জেদ বাড়ল তার। রাত তখন 2টা। অবনী ঘুমিয়ে পড়েছে ভেবে রুমে এলো মাহফুজ। কিন্তু রুমে এসে চোখ ছানাবড়া তার। অবনী আগের মতো বসে আছে। চমকায় মাহফুজ। তারপরও নিজেকে স্বাভাবিক রেখে বলে, সংসেজে এখনো বসে আছিস কেন?
অবনী ফুরবল গলায় জবাব দেয়, যার জন্য সংসে যে গরম সহ্য করে এত রাত অবধি বসে আছি সে তো দেখল না। সে তৃপ্তি নিয়ে না দেখলে এগুলো ধুই কিভাবে? সেজেছি তো কেবল তার জন্য। দরদ দেখাচ্ছিস। কথাটা বলতে গিয়েও বলে না মাহফুজ। হজম করে নেয়। নিরেট গলায় বলে, সামনে রাখা আংটিটা তোর। কোনো প্রতিক্রিয়া দেখায় না অবনী। নিশ্চল বসে রইল। অবনীকে নিষ্ক্রিয় দেখে কাছে এসে বসে মাহফুজ। আংটিটা অবনীর আঙুলে পরিয়ে দিয়ে বলে, এসব রাগ যে অন্য কাউকে দেখাবি, আমাকে না। এসব আমি সহ্য করব। আজকের পর যেদিন এটা আঙুলে না থাকবে সেদিন বুঝাবো আমি কি। ঘুমিয়ে পড়। একটু পরে আজান দিবে। আবার বারান্দার দিকে পা বাড়ালে অবনী মুখ খুলে, আমার সমস্ত রাগ, জেদ, অভিমান তোমাকে না দেখালে আর কাকে দেখাবো? আবার আমার বিয়ে দিবে বুঝি? তাহলে কি সেই বরকে রাগ আর জেদ দেখাবো? পা থেমে যায় মাহফুজের। ঘাড় বাঁকিয়ে তাকায় অবনীর মুখের দিকে। তীক্ষ্ণ চাহনি, কুচাগ্ন ভ্রু। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে কিছু বলার আগেই অবনী পুনরায় বলে, নিজ জায়গায় থেকে বিচার করে অভিমান করে থাকবে। একটা বার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো। আমি কি করতাম? আমি কিছু বললে মা ভাবতো তোমার আর আমার হয়তো সম্পর্ক ছিল। সবটা আরো ঘেটে যেত। অবনীর চোখে মুখে ক্লান্তি। চোখ জোড়ায় অসহায়ত্ব। অসহায় মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকাই নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল অবনীকে। ভড়কে গেল অবনী। আকস্মিক ঘটনায় হকচকিয়ে গেল সে। নির্বোধের মতো রইল সে। এক সেকেন্ড করে কত মিনিট পার হলো গুণা হয় না অবনীর। কাঁধে গরম পানির অস্তিত্ব টের পায় সে। মানুষটা কাঁদছে। তার জন্য কোনো পুরুষ কাঁদছে। বিশ্বাস হয় না তার। কোনো এক পুরুষের অভিমান পানি হয়ে ঝরছে। নিজেও চোখ বন্ধ করে নেয়। তার চোখও হয়েছে ঝাপসা। দুহাত মাহফুজের কাঁধে রাখে। শেষ মুহূর্তে এসেও মনে হয়েছে এই বুঝি হারিয়ে ফেললাম। বুকের মাঝে যত্ন করে গড়ে তোলা ভালোবাসা এই বুঝি কেউ নিয়ে গেল। মনে মনে কতবার আল্লাহকে ডেকেছি জানি না। তোর উপর ভীষণ রাগ হয়েছে। অভিমান হয়েছে। মামিকে কিছু না বলে চুপ করে থাকলি। মানানোর চেষ্টা করলি না। এক ফুটে কিছু বললি না। অভিমান জিইয়ে রাখার জন্য বাইরে ছিলাম। পুরুষ মানুষ এই একটা জায়গায় নিরুপায়। প্রিয় মানুষের সাথে অভিমান করা যায় না। তাকে দেখলে অভিমান গলতে শুরু করে। তারপর মাহফুজ চুপ হয়ে যায়। একদম চুপ। কথা বলতে তার মোটেও ইচ্ছে করছে না। অর্ধাঙ্গিনীর আলিঙ্গনে বুকের উত্তাল ঝড় কমতে শুরু করেছে। একটুখানি ছোঁয়ায় অভিমান মিলিয়ে গেছে হাওয়ায়। এবার উপভোগ করার পালা। প্রিয় মানুষের সাথে সুন্দর মুহূর্তগুলো। দেয়াল ঘড়ির ডংডং শব্দে ঘোর কাটে মাহফুজের। ঘড়ি জানান দিচ্ছে 3টা বাজে। হাতের বাঁধন হালকা হয় তার। ওষ্ঠ জোড়ার উষ্ণ ছোঁয়া দেয় অবনীর কানে। তারপর ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। ভীষণ ভালোবাসি। কঠিন খোলসে আবৃত করে রাখা মেয়েটাকে। সেই কি বাসে? উত্তরের আশায় রইল মাহফুজ। কিন্তু রসকহীন অবনী মাহফুজের আবেগে এক বালতি জল ঢেলে মৃদুস্বরে বলে, ভীষণ খিদে পেয়েছে আমার। আমি খাবো। উত্তর শুনে মেজাজ বিগড়ে গেল মাহফুজের। শুনতে চাইল কি আর শুনতে হলো কি। কঠিন গলায় কিছু শোনাতে গিয়েও পারে না। আজকের সুন্দর রাতে মেজাজ দেখাতে চাইছে না সে। সে চাইছে না নতুন জীবনের সূচনাতেই অবনীর মন খারাপ হোক। নিজের রাগটা প্রশমিত করে প্রস্তুতি নিল অবনীকে ভড়কে দেওয়ার জন্য। অপ্রস্তুত করে তোলার জন্য। অবনীর কথায় অবনীকে ঘায়েল করার জন্য। ভ্রু নাচিয়ে রগর গলায় শুধায়, খিদে কি পেটের নাকি মনের? ভালোবাসা দিলে খিদে মিটবে। দিব একটু ভালোবাসা। মাহফুজের কণ্ঠে রসিকতা। চঞ্চল, দুরন্ত চোখজোড়া অবনীতে নিবন্ধ। দৃষ্টি নামিয়ে নেয় অবনী। প্রগাঢ় লজ্জায় ত্রোপায় আর্সড সে। মাহফুজের বাঁধন থেকে মুক্ত হতে চাইল। কিন্তু মাহফুজ হাতের বাঁধন ঢিলে করল না। বরং বাঁধন শক্ত করল আরো। অবনী ব্যর্থ হয় নতস্বরে বিড়বিড় করে বলল, আমার সত্যি খিদে পেয়েছে। এই রাতে মানুষের খিদেও পায় জানা ছিল না। মানুষ তো নাকি অন্য কিছুর জন্য উদ্গ্রীব হয়ে থাকে। লজ্জাকে দূরে রেখে মাহফুজের চঞ্চল, দুষ্টু চোখে নিজের চাহনি নিবন্ধ করে অবনী। চোখে চোখ রেখে বলে, কারোর আগের উত্তাপ সহ্য করার প্রস্তুতি নিতে গিয়ে আজ সারাদিন খাওয়ার কথা ভুলে গিয়েছি। মানুষটার রাগ নেমেছে। রাগের উত্তাপ কমেছে। ব্যাপারটা টের পেতেই আমার খিদে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সহ্য করতে পারছি না। একটু স্বাভাবিক হয় মাহফুজ। নমনীয় স্বরে জিজ্ঞেস করে,
খিদে কি বেশি? মাথা ঝাঁকায় অবনী। মাহফুজ অবনীর কপালে ওষ্ঠ জোড়া ছুয়ালো আলতো করে। দেখি রান্নাঘরে কি আছে। তুই এসব ভারী পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে আয়। বলেই হাতের বাঁধন আলগা করে মাহফুজ। লাগেজ হাতরে সুতি একটা থ্রিপিস বের করে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মাহফুজ পুনরায় বলল, মুখের ওপর 3 ইঞ্চি প্রলেপ দেওয়া রূপ দেখলেই যে আমি তৃপ্তি পাবো ভুল ধারণা তোর। তুই আমার সামনের এলেই আমার চোখের তৃপ্তি, মনের শান্তি। আমি তো তোর সজ্জিত রূপ দেখে প্রেমে পড়িনি। সাজসজ্জাহীন স্নিগ্ধ তোকে দেখলেই আমি ঘায়েল হই বারংবার। ক্লান্ত ঘর্মাক্ত চেহারা নিয়েও যদি আমার সামনে আসিস আমি তোর সেই রূপের প্রেমে পড়ব হাজারবার। প্রেমে পড়ার জন্য আমার তুই হলেই যথেষ্ট। আমাকে মুগ্ধ করার জন্য কিংবা ঘায়েল করার জন্য কৃত্রিম সজ্জার প্রয়োজন নেই। কখনো প্রয়োজন পড়বেও না। সকালে রান্নাঘরে এঁটো প্লেট দেখে মুচকি হাসেন আফসানা খানম। চুলোয় চায়ের পাতিল বসালেন তিনি। প্লেট ধুয়ে রুটি বানানোর আয়োজন করতেই পিছনে এসে দাঁড়ায় অবনী। আমাকে দাও রুটি আমি বানাই। বিয়ের পরদিনই গিন্নি হতে চলে এসেছিস? তাক থেকে পিড়ি বেলুন নিয়ে অবনী বলে, আজ হোক আর কাল গিন্নি তো হতেই হবে। তাহলে আজ থেকে নয় কেন? গিন্নি গিন্নি ভাব নেওয়ার জন্য অনেক সময় পড়ে আছে। নতুন বউ তুই এখন। সবাই দেখবে তোকে। যা এখান থেকে। সাহায্য করতে এলাম। আর তাড়িয়ে দিচ্ছ। পরে তো বলবে বউ কোনো কাজ করে না। আফসানা খানম হাসলেন অবনীর কথা শুনে। বড় স্নিগ্ধ সেই হাসি। এসব নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। আমার যথেষ্ট বল আছে। প্রথম থেকেই আমি আমার সংসারকে একা হাতে সামলে আসছি। তুই আশায় এমন না যে কাজ বেড়েছে। বউ হয়েছিস অবশ্যই এই সংসারটা সামলাবি। আজ হোক কাল হোক দায়িত্ব তোর কাঁধেই পড়বে। শুধু এইটুকু বলবো শেষ বয়সে পর করে দিস না। অবনী কিছু বলতে যাবে তার আগেই উনি এক চা ওর হাতে দিয়ে বলে, যা তোর শ্বশুরকে দিয়ে আয়। অবনী ভালো করে গোমটা টেনে দরজায় এসে দাঁড়ালো। বাবা বলে ডাকবে নাকি ফুফা বলে ডাকবে ইতস্তত করতে লাগলো সে। শহীদুল হক নিউজপেপারের পাতা উল্টে হাত ছেড়ে ডাকেন আফসানা খানমকে। কি গো চা হলো? দরজায় দৃষ্টি ফেলতে নজরে এলো অবনীকে। তিনি এক গাল হাসলেন। তোমায় পাঠিয়েছে। দেখেছ বিয়ে হওয়ার পরদিনই কাজ করাচ্ছে। এটা তো মোটেও ঠিক না। আমি যে তোমার বাবাকে বলে এসেছি তোমায় মেয়ে করে রাখবো। আমার কথার কি হবে? অবনী চায়ের কাপটা উনার হাতে দিয়ে বলে, মেয়েরাই তো ঘরের কাজ বেশি করে। উত্তর শুনে তিনি আবারও হাসলেন। তবে কিছু বললেন না। আয়েশ করে চুমুক দিলেন চায়ের কাপে। ঘুমের রেশ কাটানোর জন্য। অবনী পুনরায় রান্নাঘরে পা রাখতেই আফসানা খানম বলেন, একটু পরে ও করে হাজার মানুষ আসবে। বিশ্রাম নিতে পারবি না? মানুষ আসার আগে একটু বিশ্রাম নিয়ে নে। তাহলে সারাদিন আর খারাপ লাগবে না। থাকি না আমি। একটা সময় এসব তুই করবি। আজকে না হয় তোর শাশুড়ি তোকে ছুটি দিল। আফসানা খানমের কথার সাথে পেরে উঠল না অবনী। তাই বাধ্য হয়ে রুমে এসেছে। দরজা আটকে দেখল মাহফুজ গভীর নিদ্রায় নিমগ্ন। সারারাত ঘুম হয়নি কারো। মাহফুজকে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ওড়না বালিশের পাশে রেখে খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করবে ঠিক এমন সময় মাহফুজ আচমকাই অবনীকে জড়িয়ে ধরে আসতে পৃষ্ঠে। মুখ ডুবায় গলায়। মাহফুজের গরম নিঃশ্বাসে একেবারে স্থির হয়ে গেল অবনী। বরফের ন্যায় জমে গেল তার শরীর। ঘুমোচ্ছি আমি। একদম বিরক্ত করবি না। ফেরানিতে এসেছে অবনী আর মাহফুজ। সাথে এসেছে নাদিয়া। জামাই আসার আনন্দে পুকুরে জাল ফেলেছেন মামুনুর রশিদ। জালে আটকা পড়া বড় কাতল মাছটা এনেছেন মেয়ে জামাইয়ের জন্য। উঠোনে বসে মাছ কাটছেন ফাতেমা আমিন। সকালে নাস্তার পর জমে থাকা থালা বাসন আর হাঁড়ি পাতিল পরিষ্কার রাফিয়া খাতুন। হাতের কাজ শেষ করে অবনীর রুমের দিকে গেলেন তিনি। আধশোয়া হয়ে ফেসবুক স্ক্রোল করছিল মাহফুজ। কারো উপস্থিতি টের পেয়ে দরজায় দৃষ্টিপাত করে সে। রাফিয়া খাতুন বড় করে ঘোমটা টানলেন। আমতা আমতা করতে লাগলেন তিনি। মাহফুজ হাতের মোবাইল রেখে দিল। উনার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বলবেন? তিনি মাথা ঝাঁকালেন। মাহফুজও তাকিয়ে রইল কি বলে শোনার জন্য। সেই দিনের সেই ছোট্ট বক্সটা মাহফুজের সামনে রাখে। বিয়ার দিন দিবার চাইছি। কিন্তু সাহসে কুলায় নাই। উনার কথা শুনে বক্স হাতে নেয় মাহফুজ। ততক্ষণে অবনী দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দেয়ালে ঠেস দিল। দেখতে লাগলো মাহফুজ কি করে। বক্সটা খুলে আংটিটা নজরে এলো মাহফুজের। বিস্তর হাসল সে।
বাহ, দারুণ তো। আপনার পছন্দের তারিফ করতে হয়। আপনের পছন্দ হইছে। মাথা ঝাঁকায় মাহফুজ। এত সুন্দর জিনিসটা আর পছন্দ হবে না। খুশিতে চকচক করে উঠে উনার চোখ। মাহফুজ আংটিটা আঙুলের কাছে এনে বলে, আপনি আমার মায়ের থেকেও বয়সে বড়। আমাকে আপনি আপনি করবেন না। আপনি আমায় আপনি করে বললে মনে হয় আমি আপনার সাথে বেয়াদবি করছি। মায়ের জামাইরে সবাই আপনি কইরাই কয়। মেয়ের জামাই না ভেবে সন্তানের মতো তো ভাবতে পারেন। রাফিয়া খাতুনের চোখ ঝাপসা হয়। চোখের পানি গড়িয়ে পড়ার আগে আঁচল কোণে মুছে ফেলেন তা। হাত ভাঁজ করে মাহফুজকে পর্যবেক্ষণ করছে অবনীকে। মুখে তার মিষ্টি হাসি। সে কি না এই মানুষটাকে হারিয়ে ফেলতে বসেছিল। ভাবনার মাঝে নাদিয়ার চিৎকার কানে সবার। দেরি না করে সবাই ছুটল বাইরে। বাইরে গিয়ে চোখ কপালে সবার। আবিদ নাদিয়া চুল ধরে ঝুলে আছে। ফাতেমা আমিন আবিদকে ছাড়াতে যায়। এসব কি করছো বাবা? এগুলো তো পচা কাজ। মেহমানের সাথে এমন কেউ করে? অনেক বুঝিয়ে শুনিয়ে আবিদকে ছাড়ালেন ফাতেমা আমিন। ব্যথা পেয়েছো? চুল ঠিক করতে করতে নাদিয়া জবাব দেয়। আমার চুল? আবিদের মুঠো ভর্তি চুল। ফাতেমা আমিন চোখ রাঙানি দিতেই আবিদ গুটি গুটি পায়ে দৌড়ে চলে গেল। আবিদকে মারার জন্য লাঠি হাতে নিতেই নাদিয়া বাধা দেয়। ও ছোট মানুষ, মামি বাদ দাও। বলে অবনীর কাছে এলো সে। তোরা দুই ভাইবোনের এত তেজ কেন বলতো? ধরাও যায় না, ছোঁয়াও যায় না। অবনীর পিছনে দাঁড়িয়ে ছিল মাহফুজ। অবনীকে পিঞ্চ মেরে বিড়বিড় করে বলে, ওদের সহজে ছোঁয়া যায় না। ছুতে গেলে আগে পুড়তে হয়। পুড়ে পুড়ে তবেই পাওয়া যায় ছোঁয়ার অনুমতি। কথাটা নাদিয়া না শুনলেও অবনী ঠিকই শুনেছে। আমার ভাই তো শুধু শুধু তোর চুলে ধরবে না। আগে আমার ভাইকে কি করেছিস সেটা বল। নাদিয়া ক্যাবলাকান্তের মতো হাসে। একটু গাল টেনেছি। আসলে গুলুগুলু গাল দেখে লোভ সামলাতে পারিনি। তাই আর কি। বলে নাদিয়া দাঁড়ায় না, তাড়াতাড়ি করে প্রস্থান করে। অবনী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাহফুজের দিকে। নাদিয়ার কথা শুনে অন্যদিকে তাকিয়ে আছে সে। আমরা অকারণে পুড়াই না, কারণে পুড়াই। আর আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা স্বাভাবিক নয় কি? মাহফুজকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে সে চলে গেল রান্নাঘরের দিকে। সেখানে দুপুরের রান্নার আয়োজন চলছে। অবনী চলে যেতেই মাথা চুলকে মাহফুজ বিড়বিড় করে আওড়ায়। বউ আমার আসলেই আগুন। আর আমি এই আগুনে হাজারবার পুড়তে রাজি আছি। পরন্ত বিকেল। সূর্যের তাপ কমে এসেছে। গ্রামের মেঠোপথ ধরে হাঁটছে চারজন। বিকেলের শান্ত পরিবেশ উপভোগ করতে হাঁটতে বের হয়েছে ওরা। গ্রামের স্নিগ্ধ, নির্মল পবন গা ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। বাতাসের তালে তালে দুলছে পথের দুধারে থাকা কচি ধানগাছের সবুজ পাতাগুলো। আবিদ তিরিং বিরিং করে হাঁটছে। কখনো লাফ দিয়ে এইদিকে যাচ্ছে তো কখনো ওইদিকে। দৌড়ঝাঁপের জন্য ঘেমে নেয় একাকার সে। অবনী হাত দিয়ে ধরে তাকে। তারপর ওড়না দিয়ে ঘাম মুছে দিল। এমন করে না, ব্যথা পাবে। কে শুনে কার কথা। সে নিজের কাজে ব্যস্ত। আবারও দৌড়ঝাঁপ করতে করতে মাহফুজ পা জড়িয়ে ধরে। দাঁড়িয়ে পড়ে মাহফুজ। আবিদকে এভাবে পা ধরে ঝুলতে দেখে হাসি ধরে রাখতে পারল না নাদিয়া। পেট চেপে হাসতে লাগলো সে। অবনী তোর এলিয়েন ভাইয়ের সাথে থাকলে কেউ মন খারাপ করে থাকতে পারবে না। ছোট ছোট হাত পায়ে কি করে না করে নিজেও জানে না। মাহফুজ আবিদের দিকে তাকায়। আপনি আমার শালা। ভাবলেও নিজেকে পাগল পাগল মনে হয়। অবনী সুচালো চোখে তাকায় মাহফুজের দিকে। মাহফুজ আরও কিছু বলবে তার আগে অবনীর চাহনি দেখে চুপ হয়ে যায়। মিনিট দুয়েক ছুলে থেকে পা ছেড়ে দেয় আবিদ। অবনীর দিকে হাত বাড়িয়ে বলে, অবন কোলে। অবনী হাত বাড়ানোর আগেই নাদিয়া হাত বাড়ায়। নাদিয়াকে দেখে চোখে মুখে খামুচি দেওয়ার জন্য হাত বাড়ায় আবিদ। তবে খামুচি দেওয়ার আগেই দূরে সরে এলো। তোর ভাইয়ের সাথে আমার কোন কালের শত্রুতা বলতো? আমাকে দেখলে তেড়ে আসে। ভাইয়ার কাছে তো ঠিকই যায়। আবিদকে কোলে নিয়ে অবনী বলে, আমাকে জিজ্ঞেস না করে ওকেই জিজ্ঞেস কর। এই ছেলের এখনই এত ঝাঁজ। বড় হলে তো যেই পথে যাবে সেই পথের 100 মিটারেও কোনো মেয়েকে আসতে দিবে না। অবনী মাহফুজের দিকে তাকায়। দৃষ্টি স্থির রেখে রগর গলায় বলে, আমরা হচ্ছি আগুন। আমাদের আশেপাশে এলেও তোরা ভস্ম হয়ে যাবি। অঙ্গার হয়ে যাবে পুরো দেহ। সামনে দৃষ্টি নিবন্ধ রেখেই হাসে মাহফুজ। মনে মনে বলে, এই যে আমি অঙ্গার হয়ে বসে আছি। তারপরও আরো পুড়তে চাই। কি অদ্ভুত। এভাবে একটু একটু করে পুড়ে যাওয়ার মাঝেও এত সুখ। অবনীরা ফিরেছে আজ 2 দিন হলো।
বিয়ের ঝামেলায় পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে সে। তাই নোটস কালেক্ট করে সন্ধ্যার পর থেকে সেগুলো নিজের খাতায় নোট করতে ব্যস্ত সে। তার বইখাতাগুলো নাদিয়ার রুমে আছে। তাই নাদিয়ার রুমে বসেই সে সব নোট করছে। এই রুম থেকে ওই রুমে টেনে নেওয়া মানে তার জন্য বিশাল ঝামেলা। দুটো বিষয় কমপ্লিট হতেই হাঁফ ছেড়ে বাঁচল সে। ততক্ষণে ঘড়ির কাঁটা 12টার ঘর পার করে ফেলেছে। এলোমেলো চুলগুলো কাঠি দিয়ে উঁচু করে বেঁধে রোজকার মতো নাদিয়ার পাশেই শুয়ে পড়ল সে। নাদিয়া তখন গভীর ঘুমে নিমজ্জিত। পিঠ বিছানার সঙ্গ পেতেই তার চোখেও নামল ঘোর নিদ্রা। অবনীর অপেক্ষা করতে করতে মাহফুজ নিজেও অফিসের কাজ করার জন্য ল্যাপটপ নিয়ে বসে। কাজ শেষ করে ঘড়ির দিকে তাকায়। ঘন্টার কাঁটা প্রায় 1টার ঘর ছুঁই ছুঁই। কপালে ভাঁজ পড়ে তার। তপ্ত শ্বাস ফেলে নাদিয়ার রুমের দিকে গেল। রুমের লাইট বন্ধ দেখে ভ্রুকুটি হলো তার। দাঁত কিরমির করতে করতে দরজা ঠেলে ভেতরে ঢুকল। হালকা চাপানো ছিল দরজা। আলো জ্বালায় সে। দুজন গভীর ঘুমে এতটাই নিমজ্জিত যে আলোর প্রভাবে নড়ল না পর্যন্ত। পাখার গতি কমিয়ে নাদিয়া গায়ে কাঁথা জড়িয়ে দিল সে। মাথায় বুলিয়ে অবনীর কাছে এলো। পাজা কোলে তুলে নিল। কোনো খবর নেই অবনীর। কি হচ্ছে না হচ্ছে এসবে। বিড়বিড় করে মাহফুজ। এভাবে কেউ ঘুমায়? তুলে নিয়ে গেলেও তো টের পাবে না। শেষে আমায় বৌহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। অবনীকে বিছানায় শুইয়ে আবারও মাহফুজ নাদিয়ার রুমে আসে। আলো নিভিয়ে দরজা চাপিয়ে গিয়ে নিজেও শুয়ে পড়ে অবনীর পাশে। গরম লাগতেই ঘুম হালকা হয়ে এলো অবনীর। হাঁসফাঁস করতে লাগলো সে। যেন কিছু একটা শক্ত করে বেঁধে রেখেছে তাকে। ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো। বিরক্ত করিস না। একটু আগেই শুয়েছি। ঘুমোতে দে আমায়। মাহফুজের কণ্ঠস্বরের আধান কানে বাজতেই চোখ মেলে তাকায় সে। হাতুড়ে হাত উপরে তুলতে মাহফুজ খোঁচা খোঁচা দাড়ি আঙুলে অনুভব হয়। জমে যায় অবনী। গলা শুকিয়ে এলো তার। মাহফুজের বাঁধন হতে মুক্ত হতে চাইল। ছিটকে দূরে সরে যায় সে। মাহফুজের এতটা কাছে নিজেকে দেখে শরীর থরথর করে কাঁপছে তার শরীর। মাহফুজের নিদ্রা উবে গেল। তাড়াতাড়ি করে রুমের আলো জ্বালায় সে। অবনী তখনও কাঁপছে। চোখ জোড়ায় ভয়। মাহফুজ আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস? অবনীর কাছে যেতেই সে ভয় আরো দুগদম পিছিয়ে গেল। তুমি এই রুমে কি করছো? আর আমি তোমার সাথে এক বিছানায় ঘুমোচ্ছিলাম। ফুফু জানলে কি ভাববে? নিশ্চয়ই মনে করবে আমি খারাপ। অবনীর এমন আবোলতাবোল কথা মাহফুজের মাথার উপর দিয়ে যাচ্ছে। নাক উঁচু করে সে বলে, মা কি ভাববে মানে? তোর জ্বর টর উঠল নাকি? তুমি রুম থেকে যাও। কেউ টের পেলে আমার মান সম্মান যাবে। যাও না প্লিজ। আহাম্মক হয়ে গেল মাহফুজ। মাঝরাতে অবনীর কর্মকাণ্ড কিছুই তার মাথায় ঢুকছে না। মাথা চুলকাতে লাগলো সে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। আরো দুগদম তার দিকে এগুলে অবনী পুনরায় ভয়ার্ত গলায় বলল, কাছে আসবে না একদম। আমি জানি তুমি এখন সেন্সে নেই। উল্টো পাল্টা কিছু করে ফেলবে। এবার নিজেকে সত্যিই পাগল পাগল মনে হচ্ছে মাহফুজের। তোর মাথার কয়টা তার ছিল? কিসব হার্ট বকছিস? কিসের সেন্স? কিসের উল্টো পাল্টা কাজ? একটা অবিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলে এক রুমে থাকলে সমাজ ভালো চোখে দেখে না। তার উপর তুমি আমায়। অবিবাহিত শব্দটা শুনে স্তব্ধ হয়ে গেল মাহফুজ। মাঝরাতে ইচ্ছে করছে দেয়ালে নিজের মাথা ঠুকে দিতে। মাথার চুল টেনে ধরল। চাপা আর্তনাদ করে বলে, তুই অবিবাহিত? তাহলে সেদিন কবুল বলে কাকে বিয়ে করলাম? এতক্ষণে ঘোর কাটে অবনীর। সম্বিত ফিরে পেল সে। জিভে কামড় দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখল। ভয় কমল। শরীরের কাঁপন থামল। সেই দিনের রাতের ব্যাপারটা স্বপ্নে দেখছিল সে। আর তার রেশ ধরে এত কিছু বলা। মাহফুজের দিকে তাকানোর সাহস হলো না তার। বাধ্য মেয়ের মতো সোজা গিয়ে আবার নিজের জায়গায় শুয়ে পড়ল গুটিসুটি হয়। আর বিড়বিড় করে নিজেই নিজের গুষ্টি উদ্ধার করতে লাগলো। দাঁত কিরমির করে অবনীর দিকে তাকিয়ে থাকে মাহফুজ। এক মুহূর্তের জন্য সত্যিই মনে হচ্ছিল সবটা তার কল্পনা ছিল। অবনীর দিকে সরস চোখে চেয়ে মাহফুজ বলে, এই জন্যই কারণে অকারণে বউকে চুমু খেতে হয়। সময়ে অসময়ে আদর করতে হয়। মোট কথা সামনে আসলেই শুধু আদর। বউয়ের যেন কোনোভাবে মনে না হয় সে অবিবাহিত। একটুর জন্য হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আমার। শুধু শুধু আধ পাগল বলি। কোনোদিন যে নিজে পুরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি আল্লাহ জানে।
যেখানে পূর্ণ অধিকার থাকার পরও জোরজবরদস্তি করলাম না। সেখানে বউ আমায় বলছে আমি নাকি সেন্সে নাই, উল্টো পাল্টা কিছু করে ফেলবো। এসব শোনার জন্য এত পাগলামি করে বিয়ে করছিলাম আমি। আল্লাহ! টু শব্দও করে না অবনী। নিবর্ধের মতো করা নিজের কাজে নিজেই আহাম্মক হয়ে বসে আছে। কি লজ্জা! কি লজ্জা! আলো নিভায় মাহফুজ। বিছানায় শুয়ে একটানে অবনীর মাথাটা বুকের সাথে মিশিয়ে নিল। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দুহাতে। দুহাত দূরত্বে গিয়ে ঘুমাবি বলে তো আমি কবুল বলে বিয়ে করিনি। ইঞ্চি পরিমাণ দূরত্বও থাকবে না দুজনের মাঝে। না মনের আর না। নৈশব্দে হাসে অবনী। মাহফুজের বুকে মাথা রেখে চুপটি করে রইল। বিয়ের পর একটা জিনিস খুব করে অনুভব করে সে। মানুষটার এইখানটায় মাথা রাখলে সুখ সুখ লাগে। শান্তি লাগে মনে। শীতলতায় ছেয়ে যায় সর্বাঙ্গ। সময় গড়ায় চোখের পলকে। কতগুলো দিন চলে গেল জীবন থেকে। অবনী এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। পড়াশোনা এবং সংসার দুটোই সামলাচ্ছে। যদিও আফসানা খানম অনেক সাহায্য করেন। মেয়েদের সব পারতে হয়। সৃষ্টিকর্তা মেয়েদের এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান। এরা ঘর বাহির দুটোই সমানতালে সামলাতে পারে। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। চুলগুলো খোপা করে কোমরে আঁচল গুজে আলমারি থেকে মাহফুজের অব্যবহৃত শার্ট খুঁজে খুঁজে বের করছে অবনী। অফিস থেকে ফিরেছে মাহফুজ। ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার। ব্যাগটা রেখে গলায় বেঁধে রাখাটাই ঢিলে করে অবনীর পিছনে গিয়ে দাঁড়ায়। অবনী খোপা করে রাখা চুলগুলো ছেড়ে দিল সে। মুখ ডুবায় অবনীর ঘনকালো চুলে। বিরক্ত হয় অবনী। বিরক্তির সুরে বলে, কি করছোটা কি? দরজা খোলা রেখে। মাহফুজের ঘোরলাগা কণ্ঠস্বর। কাঁচা খেলোয়াড় না মাহফুজ, যে দরজা খুলে বউয়ের সাথে রোমাঞ্চ করবে। ছাড়ো তো, গরম লাগছে আমার। এমনিতেই ঘেমে নিয়ে অবস্থা খারাপ আমার। আর তোমার বাসায় এলেই শুরু হয়ে যায়। অবনীর কানে ঠোঁট ছুঁয়ায় মাহফুজ। বউয়ের মনে থাকে না সে বিবাহিত। তাই আদরের উপর রাখি যেন আবার ভুলে না যায়। কনুই দিয়ে মাহফুজের পেটে গুঁতো দিল অবনী। মাহফুজ আহ বলে পেট চেপে ধরে। কোন কালে ঘুমের ঘোরে কি বলেছি না বলেছি ওটা নিয়ে এখনো বসে আছে। যাও তো ফ্রেশ হয়ে আসো। মানুষ অফিস থেকে ফিরলে আগে ফ্রেশ হয়, তারপর খাবার খায়, এরপরে অন্য কাজ করে। আর জনাবের ফিরতে না ফিরতে শুরু হয়ে যায়। অবনীর কটি চেপে নিজের সাথে মিশিয়ে নিল মাহফুজ। চুল সরিয়ে থুতনি ঠেকায় অবনীর কাঁধে। এগুলো তো তোমার রুটিন। আমার রুটিন হলো আগে অফিস থেকে আসা, তারপরও বউকে জড়িয়ে ধরা। সারাদিনের ক্ষয় হওয়া এনার্জি যেন রিলোডেড হয়। ক্লান্তি যেন দূর হয় তার জন্য। তারপর ফ্রেশ হওয়া। সবশেষে খাওয়া। মাহফুজের দিকে ফিরে অবনী। কাঁধে হাত রেখে বলে, ওমা তাই? শরীর নিশ্চয়ই চার্জ হয়েছে। এবার গোসলে যাও। তোমার গা থেকে গন্ধ আসছে। তাহলে চল একসাথে গোসলে যাই। চোখ গরম করে চাইল অবনী। হাসে মাহফুজ। কোমরে হাত রাখে। আমার পরে বিয়ে করেও সাইফুল বাবা হয়ে যাচ্ছে। আর আমি জীবনযুদ্ধে কয়েক ধাপ পিছিয়ে গেলাম সাইফুলের থেকে। অবনী ভ্রু উঁচিয়ে তাকায় মাহফুজের দিকে। অবনীর কপালের চুলগুলো সযত্নে কানের পিছনে গুজে দেয় মাহফুজ। শুন না, আমারও না ভীষণ বাবা বাবা পাচ্ছে। পুচকেটাকে পৃথিবীতে আনার আয়োজন শুরু করে দেই। তুমি বরং আগে ঠিক করো আমায় তুই বলবে নাকি তুমি। তারপর না হয় বাবা হবে। না হলে দেখা যাবে সে হয় তোমাকে মামা ডাকছে, নয়তো আমার পেট থেকে বের হয়ে আমাকে ফুপি ডাকছে। মাহফুজকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, আপাতত গোসলে যাও, পরেরটা পরে দেখা যাবে। মাহফুজ তোয়ালে হাতে নিয়ে বলে, তাহলে ম্যাডামেরও ইচ্ছে আছে মা হওয়ার? কিছু বলে না অবনী। আলমারি থেকে বের করে রাখা শার্টগুলো নিয়ে মুচকি হেসে ড্রয়িং রুমে চলে গেল। গোসল সেরে ড্রয়িং রুমে আসে মাহফুজ। অবনী সবার অব্যবহৃত কাপড় নিয়ে বসেছে। আর বকাঝকা করছে। শুধু শুধু কাপড় কিনে আলমারির তাক পূর্ণ করে। যে কাপড়গুলো বের করছি ওগুলোর টাকা দিয়ে গুলশানে দুটো ফ্ল্যাট কিনা যাবে। শহীদুল হক মুখ খুলেন, দুটো ফ্ল্যাট না, পুরো একটা অ্যাপার্টমেন্ট। আপনি চুপ থাকেন। আজ থেকে আপনার একটা পাঞ্জাবি ছিঁড়লে আরেকটা পাঞ্জাবি কিনে দেওয়া হবে। সবাইকে ছেড়ে আমার পিছনে পড়লে কেন? কারণ অব্যবহৃত জামা কাপড় আপনার বেশি। তিনি আর কথা বাড়ালেন না। এখন কথা বাড়ালেই মেয়েটা উনাকে আরো কথা শোনাবে। এর চেয়ে ভালো চুপ থাকা। এগুলো কি করবে? মাহফুজ প্রশ্ন করে অবনীকে। দান করে দিব। শুধু শুধু বাসায় ফেলে রাখলে তো হবে না।
বরং কাউকে দিয়ে দিলে উনারা দোয়া করবেন। মাহফুজ ও বলে টেবিলে গিয়ে বসে। পুনরায় বলে, খেতে দাও, খিদে পেয়েছে। ঘড়ির দিকে তাকায় অবনী। প্রায় 9টা বাজে। বাবা, মা টেবিলে যাও, এখন খাওয়ার সময়। আর একটু পরে খাই। শহীদুল হকের অসহায় গলা। পরে টরে না, এখনই খেতে হবে। ডাক্তার বলেছে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করতে। তারপর ঔষধ খেয়ে সোজা ঘুম। বলেই নাদিয়ার রুমে গেল সে। অবনী যেতেই শহীদুল হক বলেন, মেয়েটার সব দিকে নজর। যেদিন থেকে আমার সবকিছু তদারকি করা শুরু করেছে, সেদিন থেকে বাজে অভ্যাস ছাড়তে পেরেছি। এখন আর সুগার বেড়ে যায় না। মেয়েটার আসলেই সব দিকে নজর। হিসেব করে চলে, করে যেন অযথা টাকা খরচ না হয়। সংসারের কথা চিন্তা করে। মিতব্যয়ী মানুষ জীবনে উন্নতি করতে পারে। নাদু খাবি চল। এত তাড়াতাড়ি খাবো না আমি। এখন না খেলে পরেও খেতে পারবি না। আমি সব ফ্রিজে রেখে ফ্রিজ তালা মেরে রাখবো। শোয়া থেকে উঠে বসে নাদিয়া, তুই না বান্ধবী হিসেবে ভালো ছিলি, ভাবি হিসেবে ভালো না। তোর জন্য এখন সময় মেইনটেইন করে চলতে হয়। সময়ের খাবার সময়ে খেতে হয়। রাত জাগতে পারি না। নাদিয়া পাশে বসে সে নরম স্বরে বলে, তখন তো আর বউ ছিলাম না। আর না ছিল একটা পরিবার সামলানোর দায়িত্ব। বরং তখন তোদের দায়িত্ব ছিল আমার দেখাশোনা করার। তোরা এখন আমার পরিবার। অনিয়মে চলে, অনিয়ম করে খাবার খেয়ে আমার পরিবারের কেউ অসুস্থ হোক আমি চাই না। রোগে ভুগুক সেটাও চাই না। শারীরিক যন্ত্রণায় কাতরানোর চেয়ে নিয়ম মেনে সুস্থভাবে বাঁচা আমার কাছে ভালো মনে হয়। অন্তত আমার পরিবারটা তো সুস্থ থাকবে। খাবি এখন? তাড়াতাড়ি আয়। অবনী চলে যাওয়ার জন্য উদ্যত হতেই তার হাতটা নাদিয়া ধরে ফেলে। গিন্নি হয়ে গেছিস তাই না? সময় প্রবাহের সাথে সাথে মেয়ে থেকে গিন্নি হতে হয়। পরিবারের সবার কথা চিন্তা করতে হয়। গোটা একটা সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়। মেয়েদের জীবনটাই এমন। পরিশেষ। দুহাতে অবনীর বমি পরিষ্কার করছে মাহফুজ। সে না নাক সিটকাচ্ছে আর না তার ঘৃণা লাগছে। সম্পূর্ণ মেঝে পরিষ্কার করে সে। অবনী প্রশ্ন করে, আর খারাপ লাগছে? বমি হবে আর? এতক্ষণ ফুটবল চোখে মাহফুজকে দেখছিল অবনী। প্রশ্ন শুনে না বোধক মাথা দুলায়। মাহফুজ নিজে পরিষ্কার হয়ে বিছানায় বসল। অবনী ফুটবল গলায় জানতে চায়, ইদানিং আমি তোমায় খুব জ্বালাচ্ছি তাই না? আমার জন্য ঠিকমতো ঘুমোতেও পারছো না। অবনীর মুখটা হাতের আঁচলে নেয় সে। ঠোঁট ছোঁয়ায় দু চোখের পাতায়। এই যে জ্বালাচ্ছি সেটাই আমার সুখ। এটাই আমার শান্তি। ছেলে থেকে কেমন করে স্বামী হয়ে গেলাম। আর এখন বাবা। এই অনুভূতি আমি কাউকে ব্যক্ত করতে পারবো না। তোমার মনে আছে, বাসে বলেছিলে প্র্যাকটিস করছো রাত বিরাতে আমার বমি পরিষ্কার করার। কেমন করে মিলে গেল সবটা তাই না? অধর প্রশস্ত হয় মাহফুজের। তার জন্যই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। তবে তোমার জন্য মাঝে মাঝে কষ্ট হয়। ভ্রুকুটি হলো অবনীর। আমার জন্য? হ্যাঁ, কারণ তুমি কখনো বাবা হতে পারবে না। আর না আমার অনুভূতি বুঝতে পারবে। ফিক করে হেসে উঠল অবনী। তাহলে তো তুমিও কখনো মা হতে পারবে না। বুকের বা পাশে হাত রাখে মাহফুজ। হেসো না সুন্দরী। তোমার হাসির উত্তাপে আমার ভেতর জ্বলে পুড়ে খাক হয়ে যায়। মাহফুজের বাহুতে চিমটি কাটে সে। এই আগুন, উত্তাপ, জ্বলে পুড়ে যাই তোমার এসব কথা কবে যাবে বলো তো? যাবে না। যাবে না। কারণ তুমি উত্তাপ ছড়াচ্ছ প্রতিনিয়ত। চাহনি সূচালো হয় অবনীর। মাহফুজ হাসে অবনীকে দেখে। গ্রীষ্মের প্রখর দাবদাহে আগুন পোহালে কেমন লাগবে? কষ্ট হবে। শরীর জ্বালাপোড়া করবে। হাড় কাঁপানো শীতে যদি আগুন পোহায়, তখন আরাম বোধ করে। একটুখানি উষ্ণতার জন্য আগুনের কাছে হাত পা মেলে ধরে। আগুন কিন্তু ঠিকই নিজ জায়গায় আছে, তবে কালের পরিবর্তনে তার ব্যবহারের পরিবর্তন ঘটেছে। বিয়ের আগে তুমি আমায় গ্রীষ্মের দাবদাহের মতো পুড়িয়েছ। আর বিয়ের পর আমায় শীতকালের মতো উষ্ণতা দিচ্ছ। দিচ্ছ। মানুষ বলে তার জীবনের বসন্ত শেষ না হোক। আর আমি বলি আমার জীবনের শীত শেষ না হোক। কারণ আমাকে উষ্ণতা দেওয়ার জন্য একটা ব্যক্তিগত মানুষ আছে। তবে মনের কোণে একটাই কষ্ট। সে আজও আমায় ভালোবাসি বলল না। যতবারই তার কাছে উত্তর জানতে চেয়েছি ততবারই হয় তার খিদে পেয়েছে, নয় তার ঘুম পেয়েছে, আর নয়তো হাত পায়ের ব্যথা শুরু হয়েছে। মাহফুজের বুকে মাথা রাখে অবনী। একেবারে লেপ্টে গেল বুকের সাথে। মৃদুস্বরে বলে, মনের অনুরক্তি কি জানা বেশি জরুরি?
অবনীর চুলের ভাঁজে চুমু এঁকে দিল সে। একটা সময় মনে হতো জানাটা জরুরি, কিন্তু এখন মনে হয় না। কেননা আমি জানি তোমার সবটা জুড়ে কেবল আমি। চোখে যেহেতু সবটা ভাসমান, তাই মুখ কি বলল না বলল জেনে কি করব। তুমি মনের লুকানো অনুরক্তি বলবে বলবে এমন ফিল যখন মনে আসে, তখন বুকের ভেতরে কেমন উদ্দীপনা কাজ করে, শিহরণ বয়ে যায়। বলে ফেললে কি আর এমন অনুভূতি হবে আমার? তার চেয়ে বরং থাকুক অপ্রকাশিত। তোমার মনের সমস্ত অনুভূতি, অনুরক্তি, আবেগ অপ্রকাশিত হয়েও প্রকাশিত। তুমি আমার কাছে খোলা বইয়ের মতো। মনের অনুরক্তি বুঝানোর জন্য আলাদা করে বলতে হয় না। আমি দেখলে বুঝে যাই। তোমার অনুরক্তি না হয় লুকায়িত থাকুক। কিছু বলতে ইচ্ছে করে না অবনীর। তার ব্যক্তিগত মানুষটার হৃৎপিণ্ডের ধুকপুকানির নিনাদ শুনতে ব্যস্ত সে। তারও লুকানো অনুরক্তি মুখে প্রকাশ করতে ইচ্ছে করে না। মনে হয় ভালোবাসি শব্দটা মুখে বললেই বুঝি সমস্ত ভালোবাসা ফুরিয়ে যাবে। সমাপ্তি। গল্প লুকানো অনুরক্তি। লেখনীতে রূপন্তী রাহমান। সম্পূর্ণ গল্প। শেষ অংশ।